আশা করছি আমরা হয়তো লাইভে। জি, আশা করছি আমরা হয়তো লাইভে। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, কথাগুলো ক্লিয়ার আছে। আমরা একটা মিনিট শুধুমাত্র অপেক্ষা করব, তোমরা কেউ কেউ এসে যুক্ত হও। এরপর আমরা আজকে এই অধ্যায়টা শুরু করব। তোমাদের হচ্ছে আমাদের অন্তত একটা ক্লাস কিন্তু প্রথমেই হয়েছিল আমাদের 15 জুলাইয়ের আগে। এরপর থেকে হওয়ার কথা ছিল, বাট মাঝখানের আমরা বেশ বড়সড় একটা গ্যাপ নেই। দেশে অনেক কিছু হয়, অনেক ভালো মুহূর্ত, অনেক কষ্টের মুহূর্ত, সব কিছুর মধ্য দিয়ে আজকে আমরা এখানে। তাই আমরা ভাবছি যে আগের কোনো কিছু আর অবশিষ্ট রাখবো না, একদম নতুনভাবেই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আজকে একদম ফার্স্ট থেকে শুরু হবে ক্লাসটা। সেটা হচ্ছে গুণগত রসায়ন প্রথম মানে তোমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা আজকেই প্রথম ক্লাস থেকে আমরা শুরু করব। যেহেতু ফ্রি ক্লাস, সকলের জন্যই প্রথম সাইকেলটা উন্মুক্ত, তাই আবার আমিও হচ্ছে তুলনামূলক তোমাদের ক্ষেত্রে নতুন। আমি অফলাইনে পড়িয়েছি বা এখনও পড়াচ্ছি, বাট অনলাইনে আমি তুলনামূলক একটু নতুন। এই জন্য আমিও আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব যেন যারা বর্তমানে পড়াচ্ছে তাদের থেকে যেন তুমি আমাকে আলাদা মানে না করতে পারো, বা আমি অন্তত কন্টেন্টের দিক থেকে যেন আলাদা না করতে পারো। পড়ানোর স্কিল বা এক্সপিরিয়েন্সের যে ব্যাপারগুলো রয়েছে শিক্ষার্থীকে তারা অবশ্যই অনেক বেশি এগিয়ে, বাট আমি আমার দিক থেকে কিছু কিছু জিনিস এমন সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যেটা হয়তো বা তাদের পক্ষে পসিবল নাও হতে পারে। যেমন আমি স্টুডেন্টদের সাথে মিশে যাওয়া আমার পক্ষে খুব সহজ। আমি সেই হিসেবে অতটা জনপ্রিয় না দেখে হয়তো বা তোমরা তোমরা যে কেউ আমাকে মেসেজ দিলে আমি সাথে সাথে তোমাদের মেসেজ দেখতে পারবো, বা তোমাদের কোনো গাইডলাইনের প্রয়োজন হলে তোমাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো, ফ্রি হতে পারবো। তোমরা একটা যে কোনো জিনিস যত সহজে আমাকে বলতে পারবো, হয়তো বা অন্যদিকে বলতে পারবা না। এই জন্য কিছু কিছু বিষয়ের দিক থেকে আহ, আবার আমি একদিক থেকে যেহেতু বুয়েটে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সম্পর্কে আমার বেশ ভালো, এবং কি বলা যায় খুবই আহ, খুবই কি বলে এটাকে টাটকা আইডিয়া আছে আমার কাছে। মানে খুবই রিসেন্ট পাস্টে যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি আসলে সব কিছুই জানি যে কিভাবে কতটুকু পড়া উচিত, বা হচ্ছে কোন অ্যাডমিশন টেস্টে এরকম মেন্টালিটি থাকা উচিত। তোমাদের সময় ম্যানেজমেন্ট নিয়ে কথা হোক, তোমাদের একদম শুরু থেকে অ্যাডমিশনের মাইন্ডসেট নিয়ে কথা হোক। আমি নটরডেম কলেজে ছিলাম, সেই হিসেবে আলটিমেটলি তোমাদের অ্যাডমিশনের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, মাইন্ডসেট, বা কীভাবে পড়লে ভাই আমি পরবর্তীতে আরও বেটার করতে পারবো, সেই অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতে একটু ইন্ট্রোডাকশন নিব প্রথম ক্লাস যেহেতু, এর পরবর্তী থেকে আমরা মূলত পড়াশোনা শুরু করে দিব। আর আমি কিন্তু অনেক বেশি গুছিয়ে গুছিয়ে পড়ানোর চেষ্টা করব যে আমার ক্লাসের পর তোমার যেন আর পরবর্তীতে কোনো নোট না করতে হয়। সেটা তুমি একটা ক্লাস করলেই দেখতে পারবে। আবার অনেকে বলতে পারো যে ভাইয়া গুণগত রসায়ন তো আমরা আগেও করেছি, বাট এখন তোমরা এমন একটা টেস্টিং টাইমে আছো যে তোমরা একটা চ্যাপ্টার যদি দু এক জায়গায় বা করো, সেটা হচ্ছে ট্রায়ালের জন্য হোক, তুমি দেখার জন্য যে তোমার জন্য কোন ভাইটা স্যুট করছে, তোমার জন্য কোন পড়ার স্টাইলটা স্যুট করছে, তুমি অবশ্যই এই ক্লাসগুলো একবার করে দেখো। আমি আশা করি তোমরা একদমই নিরাশ হবে না। তো আমরা শুরু করে দেবো। এর আগে দু একটা কিছু কথাবার্তা বলবো, এরপর হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো। তোমরা অলরেডি 47 জন লাইভে আছো। আমি যেন একদম শেষ সময় পর্যন্ত তোমাদের সবাইকে লাইভে দেখতে পাই। এবং একটা জিনিস কিন্তু আমি সবসময় করি আমার অফলাইন ব্যাচেও অনলাইন ব্যাচেও, সেটা হচ্ছে তোমরা যারা যারা নোটস সাবমিট করবা তাদের মধ্যে থেকে আমার এই একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর সর্বোচ্চ নোট সাবমিট যে করবা, বা অর্থাৎ সবগুলো নোট সাবমিট করার পর যার নোটটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগবে, তাকে আমি আমার পক্ষ থেকে একটা গিফট দেবো। এটা ডিএমসি স্টেশনের পক্ষ থেকে হলেও হতে পারে, আবার আমার নিজস্ব পক্ষ থেকে হতে পারে। তোমরা আবার এটাও করতে পারি যে তোমরা যারা যারা সবগুলো নোট সাবমিট করবো তাদের সবাইকে দিব। তো ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমরা আমাদের প্রথমত এইচএসসি লাইফ নিয়ে কিছু কথা বলবো, এইচএসসি লাইফে কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে কিছু কথা বলবো। তারপর আমরা আমাদের আজকের গুণগত রসায়নের পড়ায় চলে যাব। ঠিক আছে, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, একটা মিনিট অপেক্ষা করো, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই, এরপর তোমরা শুরু করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। ওকে, তো
একদম শুরুতেই এইচএসসি প্রিপারেশন নিয়ে কিছু কথা বলবো, এর পরবর্তীতে আমরা কথা বলবো আমাদের পরবর্তী বিষয়গুলো নিয়ে। এক সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা আমাদের এইচএসসি প্রিপারেশনটাকে যদি শুধুমাত্র কেমিস্ট্রি হিসাবে একটু ভাগ করার চেষ্টা করি, তাহলে কী কী বিষয় নিয়ে আমাদের অবশ্যই জোর দেওয়া লাগবে। আসো দেখি আমরা। তাহলে ফুল এইচএসসি প্রিপারেশনের আমরা কেমিস্ট্রি পার্টটা নিয়ে কথা বলবো। ও আর দু একজন আমাকে একটু বলছো যে হচ্ছে ভাই হাতের লেখাটা বড় করার জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো হাতের লেখাটা আরেকটু বড় করে লেখার জন্য। আসলে কম্পিউটার স্ক্রিনটা একটু বড়, তো এই জন্য আসলে আমার জন্য পেজটা অনেক বড় হয়ে যায়, এই জন্য লেখাটা একটু ছোটো ছোটো মনে হয়। তোমরা যদি একটু জুম করে করে দেখো বা স্লাইডগুলো একটু জুম করে দেখো বা খাতাটা একটু হরিজন্টালি নিয়ে যদি ক্লাসটা করো, তাহলে দেখবা যে বড় মনে হবে না হয়তো বা। ওকে, তাহলে এইচএসসি কেমিস্ট্রির একদম শুরু থেকেই আমাদের প্রথম অধ্যায়ের পরিচিতি নিয়ে কথা বলি। আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে কী কী অধ্যায় আছে। যেহেতু তোমরা এইচএসসি 26, এর মানে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে অন্তত এখন পর্যন্ত। আর তুমি যদি শর্ট সিলেবাসের কথা যদি বলো, আমার কাছে মনে হয় তোমাদের ক্লাস যদি এই মাসের মধ্যে শুরু না হয়, সেই ক্ষেত্রে হয়তো বা তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হতে পারে। বাট এই মাসের মধ্যে যদি ক্লাস শুরু হয়ে যায়, সেটা 20-25 তারিখের দিকেও যদি হয়, সেক্ষেত্রে মনে হয় না যে শর্ট সিলেবাস দেওয়ার খুব একটা সম্ভাবনা আছে। ওকে, তাহলে আপাতত ফুল সিলেবাসে যদি আমি ধরে নিই, তোমাদের ফার্স্ট পেপারে ফার্স্ট অধ্যায় আছে, সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ল্যাবরেটরি। এরপর চ্যাপ্টারটা হচ্ছে গুণগত রসায়ন। তারপর চ্যাপ্টারটা হচ্ছে মোলে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তাহলে কি লিখলাম? পর্যায়বৃত্ত ও রাসায়নিক, এটুকু লিখলাম। মোলে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তারপরে চ্যাপ্টারটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ, এই চ্যাপ্টারটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। তারপর ফিফথ চ্যাপ্টারটা হচ্ছে কর্মমুখী রসায়ন। আচ্ছা, এরপর সেকেন্ড পেপারে যদি বলি, প্রথম অধ্যায়টি হচ্ছে পরিবেশ রসায়ন। এরপর অর্গানিক বা জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রিটা। তারপরে চ্যাপ্টারটা হচ্ছে পরিমাণগত রসায়ন। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একটু করে পরিচয় দিয়ে যাব তোমাদের, পরিমাণগত রসায়ন। তারপরে চ্যাপ্টারটা হচ্ছে তড়িৎ রসায়ন। এরপর চ্যাপ্টারটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। তোমাদের পূর্ববর্তী ব্যাচগুলোর শর্ট সিলেবাসের কথা যদি বলি, সেখানে গুণগত রসায়ন চ্যাপ্টারটা ছিল, পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা ছিল, রাসায়নিক বিক্রিয়া ছিল, কর্মমুখী রসায়ন ছিল বাট খুবই অল্প, পরিবেশ রসায়ন ছিল, এখানে অর্গানিক কেমিস্ট্রি অবশ্যই ছিল, পরিমাণগত রসায়ন ছিল, তড়িৎ রসায়ন ছিল। এগুলো কাদের? তোমাদের পূর্ববর্তী ব্যাচ যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, আমরা সহ। এখন সেক্ষেত্রে আংশিক আংশিক একটা কথা বলা হয় যে এগুলো সবগুলো আংশিক ছিল, বাট তুমি বিশ্বাস করো এটা আংশিক, আমার কাছে জিনিসটা একদমই আংশিক মনে হয় নাই। কেননা তোমাদের গুণগত রসায়নে এমন এমন টপিকগুলোকেই রাখা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। যে বিষয়গুলো পরীক্ষায় আসতো না বা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম ছিল, সেই বিষয়গুলোকে মূলত রাখাই হয়নি। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা কখনোই একটা সিকিউ দেওয়ার মতো বা বইতে একাধিক প্রশ্ন করার মতো কোনো অধ্যায় না। এখানে শুধুমাত্র একটা প্রশ্নই থাকে যে সেকেন্ডারি পদার্থ কোনটা বা কোনটা সেকেন্ডারি পদার্থ নয়। এছাড়া এই অধ্যায় থেকে আসার মতো প্রশ্ন খুবই কম। গুণগত রসায়নের যেই মূল ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল, দ্রাব্যতা, তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ এবং শুরুর দিকের পার্টগুলো, সবগুলি শর্ট সিলেবাসে ছিল। পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের কথা যদি বলি, এই চ্যাপ্টারও বলতে গেলে প্রায় পুরোটাই ছিল তার শর্ট সিলেবাসে। কিছু কিছু বিষয় এমনভাবে বাদ দেওয়া হয়েছে যেগুলো আসলে খুব একটা আসার সম্ভাবনা কখনোই ছিল না। রাসায়নিক বিক্রিয়া, এটাও শুরুর দিকে কিছু পার্ট বাদ দেওয়া হয়েছে, বাট পরবর্তী দিক দিকে কেপি, কেসি, পিএইচ এই বিষয়গুলো আমাদের ছিল। কর্মমুখী রসায়নটা বেশ ভালোই কমানো ছিল, সেটাতে হচ্ছে শুধুমাত্র ভিনেগারের পার্টটা ছিল। এগুলো তোমাদের বলার রিজনটা হচ্ছে যে মানে আগের ব্যাচের ভাইয়াদের থেকে তোমাদের কতটুকু বেশি পড়তে হবে বা তুমি সেই অনুযায়ী কতটুকু বেশি টাইম পাবে, এটা নিয়ে একটু ছোটোখাটো আমরা চিন্তাভাবনা করছি। সেকেন্ড পেপারের কথা যদি বলি, পরিবেশ রসায়ন, অর্গানিক, পরিমাণগত তড়িৎ রসায়ন, কোনোটাই এমন কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ ছিল না শর্ট সিলেবাসে যেটা তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়ারা শর্ট সিলেবাস পড়ে তো হয়তো অনেক কম পড়ে ফেলছে। ব্যাপারটা মোটেও এরকম না। অর্থনৈতিক রসায়ন ছিল না, কর্মমুখী রসায়ন যতটুকু ছিল প্রায় না থাকার মধ্যে ধরতে পারো, বা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই তিনটা অধ্যায় ছিল না। এই তিনটা অধ্যায় থেকে কখনোই পূর্ণাঙ্গভাবে কোনো সিকিউ আসা
কিংবা বুয়েটে পূর্ণাঙ্গভাবে 10 মার্কসের কোশ্চেন আসা বা মেডিকেলে এখান থেকে 3টা থেকে 4টা কোশ্চেন আসতেছে, এরকম আসলে খুব একটা কখনোই দেখা যায় নাই। এর মানে কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকেই কিন্তু সেখানে কনসিডার করা হয় নাই। এই জন্য এটা ভাবার কোনো কারণই নাই যে বড় ভাইয়েরা হয়তো অনেক সহজে পার হয়ে গেছে, আমাদের জন্য তো জিনিসটা কঠিন। এটা একদমই না। এটা শুধু একটা ধারণা দেওয়া যে মানে এটা নিয়ে হাই হতাশ করা কিছু নাই। শর্ট সিলেবাস হলেও যে তোমাদের অনেক বেশি আহামরি চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা তা না, অন্তত কেমিস্ট্রির জন্য না। হ্যাঁ, চেঞ্জ হবে, সেটা মূলত বেশিরভাগ চেঞ্জ হবে বায়োলজির জন্য, এরপর কিছুটা চেঞ্জ হবে ফিজিক্সের জন্য। ম্যাথের জন্যও শর্ট সিলেবাস ফুল সিলেবাসে যে খুব একটা পার্থক্য আছে তা না। কেমিস্ট্রির জন্য তো আমার কাছে মনে হয় যে 10% পার্থক্য খুব সম্ভবত নেই শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের মাঝখানে। ঠিক আছে? আর কেমিস্ট্রি কোথায় কোথায় ইম্পর্টেন্ট শুধুমাত্র সেটা আমি বলি। প্রথমত এইচএসসিতে কেমিস্ট্রি 100 অফ 100-এর জন্য আছে, ঠিক আছে? কেমিস্ট্রি 100 মার্কস। এরপর তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, সেখানে কেমিস্ট্রি মার্কস হচ্ছে 25 আউট অফ 100। আমরা মেডিকেলের জন্য শুধুমাত্র বায়োলজিকে অনেক বেশি গুরুত্ব দিতে পছন্দ করি, বাট তুমি খেয়াল করে দেখো মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রি কিন্তু 100-র মাঝখানে 25 মার্কসের। এরপর আসো তুমি বুয়েটে প্রিলির কথা যদি বলি, প্রিলিতে কেমিস্ট্রি আসে 33 মার্কস আউট অফ 100। আর রিটেনের কথা যদি বলি, সেখানে কেমিস্ট্রি আসে 130 মার্কস আউট অফ 400। তার মানে 3 ভাগের 1 ভাগ। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা হয়, 3 ভাগের 1 ভাগ। সিকে রুয়েটের কথা যদি বলি, কেমিস্ট্রি আসে 150 আউট অফ 500। ওকে, ঠিক একইভাবে এমআইএসটি, জিকে, জিএসটি বা যত রকমের ইউনিভার্সিটি আছে সবগুলোর কথা যদি আমি বলি, আচ্ছা ঠিক আছে, ভার্সিটি এটা বাদ হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি। ডিউটা বলি, ডিউতে কেমিস্ট্রি আসে 25 আউট অফ 100, যেখানে এখানে পরীক্ষা হয় পি, সি, বি, ইংলিশ, বাংলা। এটা হচ্ছে ম্যাটে পরীক্ষা হয়। বুয়েটে পরীক্ষা হয় শুধুমাত্র পিসিএম। সিকে রুয়েটে পরীক্ষা হয় পিসিএমই অর্থাৎ ইংলিশ সহ। ভার্সিটিতে পরীক্ষা হয় পিসিএমবি। এখন খেয়াল করে দেখো তো কেমিস্ট্রির গুরুত্বটা। ওকে ঠিক আছে, ওকে তাহলে দেখো তো কেমিস্ট্রির গুরুত্বটা কি একবারের জন্য তোমার কাছে মনে হচ্ছে যে কোথাও কম হওয়া সম্ভব? এইচএসসিতে কেমিস্ট্রি 100 মার্কস। আচ্ছা, যেগুলো বাঁকা করে লিখেছি আমি ওগুলো সোজা করে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে যে কথাটা বললাম যে কেমিস্ট্রি মার্কস তুমি যদি এইচএসসি থেকে ধরা শুরু করো, এইচএসসি থেকে 100 মার্কসের কেমিস্ট্রি। এক সেকেন্ড, ওকে তো যেটা বলছিলাম যে এইচএসসিতে 100 মার্কসের কেমিস্ট্রি, এরপর ম্যাটে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 100-র মধ্যে 25 নাম্বার কেমিস্ট্রি থেকে, বুয়েটে 100-র মধ্যে 33 পিলি, 400-র মধ্যে 130 হচ্ছে বুয়েট রিটেনে, সিকে রুয়েটে 500-র মধ্যে 150 মার্কস কেমিস্ট্রি, এরপর ডিউতে 100-এর মধ্যে 25 মার্কস কেমিস্ট্রি। এর মানে কেমিস্ট্রি ব্যাপারটা এরকম যেটা তুমি যদি পড়ো, তোমার প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে, একাডেমিক প্রতিটি রেজাল্টে, কলেজের এক্সাম তো আছেই, তোমার কিন্তু কোথাও কিন্তু কোনো রকম লস নাই। আর সবচেয়ে বড় সুবিধা, ফিজিক্স তোমার ম্যাটে একরকম প্রিপারেশন, বুয়েটের জন্য একরকম প্রিপারেশন, ভার্সিটির জন্য একরকম প্রিপারেশন। ম্যাথের কথা যদি বলি, এখানে তো মেডিকেলে তো নাই। ভার্সিটিতে এক ধরনের প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং আরও টাফ ম্যাথ প্র্যাকটিস করতে এখানে আরেক ধরনের প্রিপারেশন। একমাত্র কেমিস্ট্রিটাই যেটা তোমাদের ম্যাথ, বুয়েট, ডিইউ 3টাতে হুবহু একই রকম প্রিপারেশন। এজন্য ঠিক একইভাবে একাডেমিকের প্রিপারেশনটাও সেম তাই। একাডেমিকে কেউ যদি ভালো করে কেমিস্ট্রি পড়ে, যেমন আমি যদি আমার কথাটা বলি, আমি একাডেমিকে আমার কেমিস্ট্রি বেশ শখের সাবজেক্ট ছিল, আমি একাডেমিকে এমনভাবে চেষ্টা করেছি কমপ্লিট করার, আমি অ্যাডমিশন টাইমে যেন ফিজিক্স আর ম্যাথে বেশি সময় দিতে পারি। তোমাদের মধ্যে যাদের এরকম বিভিন্ন সাবজেক্টে একটু দুর্বলতা আছে, তোমরা যদি কেমিস্ট্রিটা একটু ভালো করে ফেলতে পারো এই সময়টাতে, এই 2 বছর সময়টাতে, তাহলে কিন্তু তোমাদের পক্ষে অ্যাডমিশনে গিয়ে কেমিস্ট্রি নিয়ে প্রেশারে পড়া লাগবে না। আর আমি আমার দিক থেকে অন্তত নিশ্চয়তা দিতে পারি, আমি এমনভাবে কন্টেন্টগুলো সাজিয়েছি, খাজারি স্যারের বই, লিঙ্কন স্যারের বই, ঘোষ স্যারের বই, উদ্ভাসের কনসেপ্ট বুক এবং ছায়া প্রকাশনের কিছু কিছু ক্ষেত্রে 5টা বই মিলে আমি আমার কনসেপ্টগুলোকে সাজানোর চেষ্টা করেছি যেন কোনো রকম টপিক এখানে বাদ না যায়। আচ্ছা, তো হচ্ছে অনেক কথাই বলে ফেললাম, শুরু করে দিই, তোমরা অনেকক্ষণ ছিলা। আচ্ছা ওকে, তাহলে লেখার সাইজ অবশ্যই একটু বড় করা প্রয়োজন আমার কাছে এখন মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমতই আমরা গুণগত রসায়নের
কিছু কিছু কনসেপ্ট দ্বারা শুরু করি আমরা। ওকে, গুণগত রসায়নের প্রথমত আমরা চ্যাপ্টারের সম্পর্কে অনেক কিছু পড়বো, তার আগে আমাদের বেসিক কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা রাখা প্রয়োজন, যেগুলো আমাদের প্রায় কনফিউজ লাগে, সেই বিষয়গুলো আগে আমরা দেখি। প্রথমত এখানে আমরা কথা বলবো, ঠিক আছে, প্রথমত আমরা কথা বলবো অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু, অক্সিজেন আয়ন, জায়মান অক্সিজেন, এরপর অক্সিজেন মৌল এবং অক্সিজেনের যৌগ। কোনটা কি, চলো এই বিষয়গুলো একটু দেখি। তাহলে অক্সিজেনের পরমাণু আমরা কোনগুলোকে বলছি? যে কোনো জিনিসের পরমাণু হচ্ছে, আগে অক্সিজেনের মৌল সম্পর্কে বলি। অক্সিজেনের মৌল হচ্ছে, ওকে, তুমি প্রথমে একটা পপকর্নের প্যাকেটের কথা চিন্তা করো। আমি জিনিসটাকে অলওয়েজ এইভাবে চিন্তা করতে পছন্দ করি। দেখো তো, এটা যদি একটা পপকর্নের প্যাকেট হয়, তাহলে এই সম্পূর্ণটা যদি পপকর্ন, ঠিক একইভাবে এই পপকর্নের প্যাকেট থেকে তুমি যদি একটা পপকর্নকে আলাদা করো, স্টিল ওই জিনিসটার নাম পপকর্ন, তাই তো? একটা পপকর্ন বা চিপসের প্যাকেট থেকে একটা ছোট্ট একটা চিপস বের করলো, যেমন ওটা চিপস, ফুল প্যাকেটটার নাম তো চিপস, বা ফুল প্যাকেটে যা আছে সবগুলোই তো চিপস। তাহলে আবার ওই পপকর্নকে তুমি আস্তে আস্তে করে ভাঙো, ভাঙতে 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 এমন একটা সময় আসবে যতক্ষণ যার পরে তুমি আর চিনবা না যেটা আসলে পপকর্ন না কি ছিল। এরকম সম্ভব না? সম্ভব কিন্তু। অর্থাৎ কোনো একটা জিনিসকে ভাঙতে ভাঙতে ক্ষুদ্র করতে 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 এমন এক সময় আসা সম্ভব যখন তুমি আর পপকর্নটা চিনবাই না যে এটা আসলে পপকর্ন ছিল না কি ছিল। ঠিক একইভাবে পরমাণু জিনিসটা তাই। একটা মৌল হচ্ছে আলটিমেটলি তোমার অনেকগুলো পরমাণু সমষ্টি নিয়ে একটা মৌল তৈরি হয়। সেই মৌলকে আমরা ভাঙতে 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 সর্বোচ্চ ক্ষুদ্র একটা পরিস্থিতিতে আসবো, যার পর যার থেকে ক্ষুদ্র হলে তখন আর সেই পরমাণুকে চেনা যাবে না যে সেটা অক্সিজেন নাকি কার্বন নাকি অন্য কোনো ধরনের পরমাণু। এর মানে পরমাণু দ্বারা বোঝায় যে কোনো মৌলের সর্বাধিক সর্বনিম্ন ক্ষুদ্র পরিচয়, তুমি যেভাবে বলতে পারো একটা মৌলের সর্বাধিক ক্ষুদ্র যে পরিচয়, সেটাই হচ্ছে সেই জিনিসটার পরমাণু। অর্থাৎ যার থেকে ছোট বা যার থেকে তুমি আর ভাঙলে সেই পরমাণুটাকে চিনতে পারবা না, সেই জিনিসটাকে আমরা বলছি, বা সেই মৌলটাকে তুমি চিনতে পারবা না, সেটা হচ্ছে আমাদের পরমাণু। তাহলে পরিচায়ক, বানান ভুল গেছে, আমি ঠিক করে দিচ্ছি, পরিচায়ক। তাহলে অক্সিজেন পরমাণু কোনটা? কোন একটা জিনিসকে অক্সিজেনের মৌলকাটাকে আমি ভাঙতে ভাঙতে সর্বোচ্চ এতটুকু ক্ষুদ্র করব, যার থেকে ক্ষুদ্র করলে আমি আর সেটা অক্সিজেন নাকি কার্বন চিনতে পারবো না, সেই জিনিসটাকে বলছি আমরা অক্সিজেন পরমাণু। এটাকে শুধুমাত্র ও দ্বারা প্রকাশ করা হয়, আর কিচ্ছু না। এটা কিন্তু O2 না, O2 হলে তখন জিনিসটা অণু হয়ে গেল। অণুটা কি? অণু হচ্ছে কোনো একটা যৌগকে ভাঙলে, বা একটা যৌগ যে যে উপাদান দ্বারা তৈরি সেগুলোকে বলছি আমরা অণু। তাহলে ব্যাপারটা কি? অণু একাধিক অণু মিলে যৌগ গঠিত হয়। তাহলে অণু মিলে যৌগ গঠিত হয়। যেমন একটা যৌগ যদি হয় CO2, ব্যাপারটি কি এরকম? ধরো আমার কাছে এক বোতল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তুমি সম্পূর্ণ সেই গ্যাসটাকে বা সম্পূর্ণ বোতলটাকে তুমি কার্বন ডাইঅক্সাইড বলবা, বাট সেই কার্বন ডাইঅক্সাইড থেকে সেখানে একটা অণু আছে না, কিন্তু সেখানে কোটি কোটি পরমাণু আছে। তাহলে অণুকেও তুমি এরকম বলতে পারো যে একাধিক পরমাণু মিলে যে জিনিসটা গঠিত হয় সেটার সর্বনিম্ন ক্ষুদ্র পরিচায়ক, যার পর বা যেটাকে ভাঙলে আমি আর আসলে সেটা পরমাণু না অণু না কোন ধরনের যৌগ সেটা আমি বুঝতে পারবো না। তাহলে এক বোতল কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমি সর্বোচ্চ পরিমাণে ক্ষুদ্র যেতে থাকি, যে জিনিসটা পাবো কার্বন ডাইঅক্সাইডে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অণু। তাহলে অণুগুলো মিলে যৌগ গঠিত হয়, আর অণু গঠিত হয় পরমাণু দ্বারা। অক্সিজেনের আয়ন, আমরা একটু ব্রেক দিব, নামাজের ব্রেক, আমরা এই পার্টটা পড়িয়ে আমি তোমাদেরকে নামাজের ব্রেক দিব এখনই। অক্সিজেন আয়ন, আচ্ছা আমরা এখন থেকে একটু ব্রেকটা দিই, আমার কাছে মনে হয়
যেহেতু নামাজ শুরু হয়ে যাবে আমি একটু ব্রেক দিই, তোমাদের হচ্ছে পরবর্তীতে আবার কিছুক্ষণ পর আসতেছি আমরা। তাহলে ব্রেক। একটা নামাজ ব্রেক দিচ্ছি আমরা। এখন বাজে আমার কাছে 6টা 42। আমরা আবার 6টা 50-এ ব্যাক করবো, ঠিক আছে? ওকে, তাহলে আবার সবার সাথে 6টা 50-এ দেখা হবে। একটু নামাজে ব্রেক দিয়ে আমরা আসছি।
চলে এসেছি, দেখা যাচ্ছে আমাকে? আচ্ছা, ঠিক আছে, সরি, মাঝখানে হচ্ছে যে আচ্ছা সরি, মাঝখানে হচ্ছে হয়তো বা অফ করার কারণে আমার ভিডিওটা চলে গেছিলো, আমি পরে হচ্ছে আবার সেট আপ করে নিলাম। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করি। যে অক্সিজেন পরমাণু কোন জিনিসটা ছিল, কোনো একটা মৌলকে আমি ভাঙতে ভাঙতে সর্বোচ্চ যতটুকু ছোট অবস্থা পর্যন্ত যাওয়ার পর সেই পরমাণুটার অস্তিত্ব টের পাওয়া যাবে, সেটা ছিল পরমাণু। অণু কী ছিল? আমাদের একাধিক পরমাণু মিলে যে জিনিসটা গঠিত হতো সেটাকে বলতাম অণু। পরমাণু মিলে গঠিত হয় মৌল, অর্থাৎ পরমাণুকে সমষ্টি করতে 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 আমরা একসময় মৌল পাই, আর অণুকে সমষ্টি করতে 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 আমরা একসময় যৌগ পাই। ক্লিয়ার? এরপর অক্সিজেনের আয়ন কোনটা? আয়ন জিনিসটা হচ্ছে যখন তোমার পরমাণু, আয়ন কিন্তু কখনো অণুর হয় না, হয় কার? পরমাণুর। কারণ পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, তখনই কিন্তু সেই জিনিসটা আয়নে রূপান্তরিত হয়ে যায়। অক্সিজেনের পরমাণু ছিল ও, অক্সিজেনের অণু কী ছিল? অক্সিজেনের পরমাণু হচ্ছে ও, অক্সিজেনের অণু হচ্ছে O2, আর অক্সিজেনের আয়নটা হচ্ছে O2-। হ্যাঁ, আরও হতে পারে, O- হতে পারে আয়ন, O2- হতে পারে, দুই রকমই হওয়া সম্ভব। তাহলে পরমাণু যখন, অক্সিজেনের পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, সেই জিনিসগুলো আমরা আয়ন বলি। অক্সিজেনের আয়নটা হচ্ছে যখন আমার অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতেছে। জাইমন অক্সিজেন কোনটা? এটা হচ্ছে আমরা এই জিনিসটার সাথে পরিচিত। এটা হচ্ছে এমন এক ধরনের, এটা খুবই খুবই কম সময়ের জন্য সৃষ্টি হয়। কখন সৃষ্টি হয়? এটা বিক্রিয়া পাত্রে খুবই স্বল্প সময়ের জন্য, সৃষ্টি হয় ও জারণে অংশ নেয় বা জারণ বিক্রিয়া ঘটায়। আমরা যে মনে আছে, আমরা যখন বিভিন্ন টাইপের করতাম, অ্যালকেন থেকে যখন আমরা অ্যালকোহলে যাইতাম, বা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে বা অ্যাসিড, তখন কিন্তু আমরা জারণ করতাম। সেই জারণটা করতাম H2SO4 K2Cr2O7 দিয়ে, যেন সেই জাইমন অক্সিজেন উৎপন্ন করে। এই দুজন বিক্রিয়া করে সাথে সাথে জাইমন অক্সিজেন উৎপন্ন করে। তুমি কখনো বিক্রিয়া পাটে জাইমন অক্সিজেন অস্তিত্ব টের পাবা না। জাইমন অক্সিজেন তৈরি করা ঠিক তৎক্ষণাৎ সেটি হচ্ছে জারণে অংশগ্রহণ করে নেয়, তারপর জারণ বিক্রিয়া ঘটায়। ক্লিয়ার? তো এই ছিল আমাদের অক্সিজেনের যত রকমের কনফিউশন থাকা সম্ভব ছিল, পরমাণু, অণু, আয়ন, অক্সিজেন, মৌল, যৌগ। একটু ভালো করে যদি বলি, সামেশন অফ পরমাণুকে তুমি বলতে পারো হচ্ছে মৌল, আর সামেশন অফ অণু, এই জিনিসটাকে আমরা বলতে পারি যৌগ। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা নেক্সট থেকে আমাদের আসল পড়াশোনাগুলো শুরু করি। এর পরবর্তীতে আমরা পড়বো মূলত, এখন আমরা আমাদের পরমাণু মূল কণিকাগুলোর মধ্যে প্রবেশ করে যাব। তাহলে আমরা অণু, পরমাণু এগুলো দেখলাম। এখন পরমাণুকে কেন সর্বোচ্চ ক্ষুদ্র বলা হয়? কারণ একটা পরমাণুকে আমি যেই মাত্র ভাঙা শুরু করব, এরপর আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো অস্তিত্ব পাওয়া শুরু করব। শুধুমাত্র ইলেকট্রন আছে এই দিয়ে তুমি বুঝতে পারবে না এটা অক্সিজেন নাকি, তাই তো? তোমার যখন 8টা ইলেকট্রন থাকতো তুমি বুঝতে পারতে আচ্ছা এটা হচ্ছে অক্সিজেন, 8টা প্রোটন থাকলে তুমি বুঝতে পারতে অক্সিজেন। তুমি যখন এখান থেকে ভাঙা শুরু করবা, তুমি 4টা 5টা প্রোটন পাবো, তখন তুমি বুঝবে না সেটা অক্সিজেন কিনা। এই জন্য পরমাণুকে সর্বোচ্চ ক্ষুদ্র বলা হতো। এখন পরমাণুর মধ্যে যদি একটু ভিতরে প্রবেশ করি আমরা, তাহলে পরমাণু নিয়ে পড়াশোনা করলে এখন আমাদের আরও কিছু বিষয় নিয়ে পড়াশোনা করা লাগবে। পরমাণু পরমাণু 3 ধরনের মূল কণিকা আছে। তাহলে কি? পরমাণুর মূল কণিকা, পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 ধরনের। একটাকে আমরা বলছি স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, এবং সবশেষে কম্পোজিট কণিকা। আমি বাঁকা করে লিখলেও আমি হচ্ছে তোমাদেরকে পরে সোজা করে দেবো, সমস্যা নেই। তাহলে মূল কণিকাগুলো 3 টাইপের হয়ে থাকে: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা কোনগুলা? যে কণিকাগুলা একটি পরমাণুতে
একটি পরমাণুতে সবসময় একটা পরমাণুতে সবসময় যে কণিকার অস্তিত্ব পাওয়া যায়, যে কণিকার সবসময় না লিখে অবশ্যই লেখা যায়, তাহলে পরমাণুতে অবশ্যই যে কণিকার অস্তিত্ব পাওয়া যায় সেই কণিকাগুলোকে আমরা বলছি হচ্ছে স্থায়ী মূল কণিকা। পরমাণুর অস্তিত্ব পাওয়া যায়। অস্থায়ী মূল কণিকা কোনগুলো? অস্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে পরমাণুতে স্থায়ী মূল কণিকা ছাড়াও খুবই স্বল্প সময়ের জন্য যেসব কণার অস্তিত্ব পাওয়া যায়। তাহলে ভাইয়া কম্পোজিট কণিকা কোনগুলা? স্থায়ী মূল কণিকা যেগুলা পরমাণুতে অবশ্যই অস্তিত্ব পাওয়া যাবে। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? যেগুলো খুবই স্বল্প সময়ের জন্য পাওয়া যাবে। তাহলে কম্পোজিট কণিকা কোনগুলা? স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকাগুলো ছাড়াও কিছু কিছু ভারী কণা পরমাণু থেকে মাঝে মধ্যে নির্গত হয়। তাহলে কি বললাম? কিছু ভারী কণা পরমাণুতে মাঝে মধ্যে নির্গত হয়। এটা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকাগুলো ছাড়াও যে ভারী কণাগুলো নির্গত সেগুলোকে আমরা বলি কম্পোজিট কণিকা। এটা কিন্তু স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা ছাড়া, স্থায়ী বা অস্থায়ী মূল কণিকা ছাড়াও তাহলে কি বললাম? তাহলে স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে যেগুলোতে পরমাণুতে অবশ্যই অস্তিত্ব পাওয়া যায়। ভাই কোনগুলা? এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা একটা পরমাণুতে অবশ্যই অস্তিত্ব পাওয়া যায়। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনে কেবলমাত্র নাইট্রোজেন থাকে না। এছাড়া দুনিয়ার আর বাকি সকল মৌলতে, বাকি 117টা মৌলতে আমার 3টা স্থায়ী মূল কণিকাই পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। এমনকি হাইড্রোজেন আইসোটোপগুলোতে পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। শুধুমাত্র প্রোটিয়াম ছাড়া ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এই দুটাতে স্থায়ী মূল কণিকা সবগুলি উপস্থিতি পাওয়া যায়। অস্থায়ী মূল কণিকা কোনগুলা? যেগুলো পরমাণুতে আসলে স্থায়ী না, বাট মাঝে মাঝে বিভিন্ন সময় শক্তির কারণে হোক, উত্তেজিত করার কারণে হোক, আলফা কণা বিভিন্ন কণাদের আঘাত করার কারণে হোক, তখন এইসব কিছু কণিকার অস্তিত্ব পাওয়া যায়। সেগুলো কারা? সেগুলো হচ্ছে পাইওন, মিওন, পজিট্রন, গ্যাভিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এগুলো নিয়ে আমাদের খুব বেশি পড়াশোনা নাই আসলে, আমরা শুধুমাত্র নামগুলো মনে রাখি যেন তোমাদের হঠাৎ করে প্রশ্ন করবে যে অ্যান্টি নিউট্রিনো এটা কোন ধরনের মূল কণিকা, তোমাকে তো এটা জানতে হবে যে এটা অস্থির মূল কণিকা। এই জন্য নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি। ওকে, তারপর মেজনের কথা বলা যায়, মেজন। এরপর ভারী কণা কোনটা? ভারী কণা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিওটেরন, আরেকটা হচ্ছে আলফা কণা। ডিউটেরন এবং আরেকটা হচ্ছে আলফা কণা। আমাদের মনে হচ্ছে ভাই আলফা কণার নাম তো শুনছি, ডিওটেরনের নাম তো কখনো শুনি নেই। তোমরা বরং ডিওটেরনকে আরও ভালো ছিল। ডিওটেরন কোনটা জানো? হাইড্রোজেনের যেই ডিওটেরিয়াম আইসোটোপটা আছে সেটি হচ্ছে মূলত ডিওটেরন। হাইড্রোজেনের যেই ডিওটেরিয়াম আইসোটোপ সেটাই হচ্ছে যে ভাই কোনটা ডিওটেরিয়াম আইসোটোপ যেন ছিল? যখন হাইড্রোজেন 1,1-এর হাইড্রোজেন তখন সেটার নাম প্রোটিয়াম, যখন সেটা 2,1 হাইড্রোজেন তখন সেটার নাম ডিওটেরিয়াম, যখন সেটা 3,1-এর হাইড্রোজেন তখন সেটা ট্রিটিয়াম। এগুলো কিন্তু উপরে ভর সংখ্যা। 1,1 মানে একটা প্রোটন, 0 নিউট্রন, ভর সংখ্যা 1, এটা হচ্ছে প্রোটিয়াম নাম। এটার নাম ছিল প্রোটিয়াম। তারপর যেটাতে আমার একটা নিউট্রন, একটা প্রোটন, ভর সংখ্যা 2, সেটার নাম ছিল ডিওটেরিয়াম। এবং একটা প্রোটন, 2টা নিউট্রন, ভর সংখ্যা 3, সেটার নাম ছিল ট্রিটিয়াম। এরপর আরও সুন্দর একটা প্রশ্ন আছে, বা আরও সুন্দর একটা জানার বিষয় আছে, এই ডিওটেরিয়ামটাকে বলা হয় হচ্ছে ভারী হাইড্রোজেন। এই ভারী হাইড্রোজেন থেকে আরেকটা সুন্দর প্রশ্ন এসে পড়ে, তাহলে ভাই ভারী পানি বলতে কি কিছু আছে? এমনি নর্মাল পানির সংকেত H2O, বাট আমি যদি তোমাকে প্রশ্ন করি ভাই ভারী পানির সংকেতটা কি? এই ভারী পানি
এখন শোনো, অক্সিজেন তো আর ভারী হওয়ার কোনো সুযোগ নাই, কারণ অক্সিজেনের কোনো ভারী আইসোটোপই নাই। হাইড্রোজেনের একটা ভারী আইসোটোপ আছে, তাহলে ভারী পানি হইতে গেলে তাহলে হাইড্রোজেনের সেই ভারী আইসোটোপটাকে লাগবে। এটা হচ্ছে D2O, এটাকে আমরা বলি হচ্ছে ভারী হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে ডিউটেরিয়াম কণাটা হচ্ছে হাইড্রোজেনের যে ডিউটেরিয়াম আইসোটোপ সেটা, আর আলফা কণাটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। ভাই এটা কীরকম বুঝলাম না তো। তার মানে আমাদের কাছে ধরো একটা হিলিয়াম পরমাণু আছে, সেই হিলিয়াম পরমাণু যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তবেই তো সে দ্বিধনাত্মক হবে। তাহলে একটা হিলিয়াম পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করলে যেই নিউক্লিয়াসটা তার সৃষ্টি হয় বা যে পরমাণুটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা। কীরকম? তাহলে আলফা কণার প্রোটন কতগুলা? দুইটা, আর ভর সংখ্যা কত? 4। এই জিনিসটা হচ্ছে বলছি আমরা আলফা কণা। ক্লিয়ার? তাহলে আমরা এখন কিছুটা বক্স করে নিই যা যা আমরা পড়লাম। ভারী পানি, মানে আসলে ভারী পানি কেন বলা হয় ঠিক খেয়াল নাই, হয়তো বা এইটা রিজন হতে পারে যে এই পানির ওজনটা বা টিডিএস যেটা তোমরা কিছুদিন পরে পড়বা, হয়তো বা সেটা বেশি তুলনামূলক, এই জন্য এটাকে ভারী পানি বলা হয়ে থাকে। এটা আসলে আমার প্রপার বেসিকটা যদি থাকতো আমি তোমাদেরকে এখন জানিয়ে দিতাম। ভারী পানি বলতে আসলে কি ওজনে ভারী বোঝায় নাকি আপেক্ষিকতা দিয়ে ভারী বোঝায় সেটা আমি একটু শিওর না, এজন্যই আমি বললাম না তোমাদের। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই পেজটা শেষ করলাম। আমরা এই পেজে অনেকগুলো পড়াশোনা করছি, আমরা নেক্সট পড়াশোনায় চলে যাই। তাহলে আমরা এখন পরমাণুর মূল কণিকা পড়লাম, সেখানে স্থায়ী মূল কণিকা ছিল, অস্থায়ী মূল কণিকা ছিল এবং কম্পোজিট কণিকা ছিল। তাহলে স্থায়ী মূল কণিকার মধ্যে কী কী ছিল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকার মধ্যে ছিল আমাদের পাইওন, এক রিভিশন দিই আমরা। অস্থায়ী মূল কণিকার মধ্যে ছিল পাইওন, নিউন, পজিট্রন, গ্যাভিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনো, নিউট্রিনো, মেজন, অনেক কিছু। কম্পোজিট কণিকাগুলো ছিল ভারী কণা, যেগুলো হচ্ছে ডিউটেরন এবং আলফা কণা। ডিউটেরনটা হচ্ছে হাইড্রোজেনের ডিউটেরিয়াম আইসোটোপ, আর আলফা কণাটা হচ্ছে আলফা কণাটা হচ্ছে হিলিয়ামের দ্বি ধনাত্মক নিউক্লিয়াস। ক্লিয়ার? এখন ডিউটেরিয়াম কি? ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের যে ভারী আইসোটোপ, এই জন্য পানিকে H2O বলা হলো, ভারী পানিকে বলা হয় D2O। ক্লিয়ার? ওকে, পরবর্তীতে আমরা এখন প্রত্যেকটা স্থায়ী মূল কণিকা নিয়ে আমাদের একটু বিশদ পড়াশোনা করা লাগবে। অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা নিয়ে আমরা খুব একটা পড়াশোনা আর করবো না, বাট স্থায়ী মূল কণিকা দিয়ে আমাদের অনেক পড়াশোনা আছে। চলো আমরা তো স্থায়ী মূল কণিকা দিয়ে পড়াশোনা শুরু করি আমরা। স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকার মধ্যে সর্বপ্রথমে আমরা পড়বো হচ্ছে ইলেকট্রন নিয়ে। তার আগে চলো ইলেকট্রন সৃষ্টির ইতিহাসটা একটু পড়ে আসি, হয়তো পরে পেজেই আছে। এই যে আমাদের এখানে ইলেকট্রন সৃষ্টির ইতিহাস নিয়ে পড়াশোনা করি আগে আমরা। চলো এখানে আমরা দেখবো এখন ইলেকট্রন সৃষ্টির ইতিহাস। এই সেম চিত্রটা দিয়ে জানো প্রোটন সৃষ্টির ইতিহাসকে ব্যাখ্যা করা যায়। তাহলে ইলেকট্রন সৃষ্টির ইতিহাস এটা একদম গল্পের মতো করে পড়ো, কোনো মুখস্থ কিছু না। ব্যাপারটা কি হয়, এমন একটা সময় তখন ছিল যখন এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয়। ইলেকট্রনটা মূলত সৃষ্টি হয় হচ্ছে 1897 সালের দিকে। তাহলে ওই সময়টাতে অনেক বেশি পরিমাণে ক্যাথোড, অ্যানোড এই জিনিসগুলো তখন সৃষ্টি হওয়া শুরু করে। তাই বিজ্ঞানীরা ক্যাথোড, অ্যানোড এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মানে রিসার্চ করা শুরু করে। তাদের মধ্যে তথ্য ছিল যে ক্যাথোড যে জিনিসটা সেটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। লিখে তারা জানতো যে কোন কালারটা দিলে বেশি বেটার হয়, এটা দিয়ে দেখি। ওরা জানতো যে ক্যাথোড যেটা এটা হচ্ছে নেগেটিভ তড়িৎ, না এটাতে কালো কালার দেওয়া লাগবে। তাহলে ক্যাথোড যেটা সেটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, তারা এটা জানতো। আর অ্যানোড যেটা সেটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, তারা এটা জানতো। এখন তারা পরবর্তীতে যখন এই ক্যাথোড অ্যানোডকে একটা বাল্ব ব্যাটারি দ্বারা সংযুক্ত করে, তাহলে কীভাবে এই জিনিসটাকে যদি একটা ব্যাটারি দ্বারা আমি সংযুক্ত করি, ওকে একটা ব্যাটারি দ্বারা সংযুক্ত করলে এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্ত, তাই এই প্রান্তটা ক্যাথোড, এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এই জিনিসটার নাম হচ্ছে অ্যানোড। পরবর্তীতে এখানে খুবই হাই একটা ভোল্টেজ দেওয়া হয়, প্রায় 10K ভোল্টেজ এই জায়গাটাতে দেওয়া হয়, প্রায় 10K ভোল্টেজ। ভোল্টেজটা কী দ্বারা নির্ধারণ করা হয়? ব্যাটারি দ্বারা। তুমি যত বেশি পরিমাণে এনার্জি দিবা ব্যাটারিতে, ব্যাটারির বিভব পার্থক্য যত বেশি সৃষ্টি করতে পারবা, তোমার এটাই তো হবে। তাহলে ওরা ব্যাটারির অনেক উচ্চ একটা বিভব পার্থক্য সৃষ্টি করে, যার ফলে কী হয়ে যায়, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়, এখানে পজিটিভ চার্জের পরিমাণও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। পরবর্তীতে যখন এর মাঝখানে একটা গ্যাস তারা রাখে, এর মাঝে এমন একটা গ্যাস রাখে, মানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য, আসলে এক এক গ্যাসে এক এক রকম এক্সপেরিমেন্ট হয় কিনা। তারা প্রথমত এই জিনিসটা করার সাথে সাথে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ভোল্ট সৃষ্টি করার সাথে সাথে তারা দেখতে পায় ক্যাথোড থেকে কিছু একটা অ্যানোডের দিকে যাওয়া শুরু করে। কি বললাম? এই যে সবুজ জিনিসটা। তাহলে ওরা প্রথমে লক্ষ্য করে যে ক্যাথোড থেকে বিভব পার্থক্য দেওয়ার পর ক্যাথোড থেকে কিছু একটা অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে কি বললাম, তারা দেখে যে
ক্যাথোড যেটা আছে, ক্যাথোড থেকে কিছু একটা অ্যানোডে যাওয়ার চেষ্টা করে। এখন কিছুটা কি, তারা যারা বুঝতে পারে না তাহলে কিছুটা কি, পরে সেই কিছুটার নাম তারা দেয় হচ্ছে ক্যাথোড রে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক ধরনের রশ্মি বাম থেকে ডানে যাওয়ার চেষ্টা করছে, তাহলে ক্যাথোড থেকে সৃষ্টি হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এজন্য তার সেটার নাম দেয় এরা ক্যাথোড রে। তার মানে সেই রশ্মিটার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। পরবর্তীতে তাদের মনে অনেক প্রশ্ন জানা আছে, ঠিক আছে সেই ক্যাথোড রশ্মি আসলে কী কী করতে পারে। তখন তারা একটা একটা করে এক্সপেরিমেন্ট করা শুরু করে। তারা কি করে, সর্বপ্রথমে তারা এখানে একটা হালকা একটা ধাতব পাত দেয়। তাহলে কি করে, এখানে তারা খুবই হালকা একটা ধাতব পাত, এই জিনিসটার নাম কি বলা যায়, এটা হচ্ছে পাতলা ধাতব পাত। তারা দেখে যে তাদের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা বা সেই ক্যাথোড রেটা, তত ইলেকট্রন ছিল না নাম, তারা দেখে যে তাদের যে ক্যাথোড রেটা আছে সেটা পাতলা ধাতব পাত পার করে ফেলতে পারে। ক্যাথোড রেটা পাতলা ধাতব পাত, শোনো এটা মুখস্থ না, শুধুমাত্র তুমি গল্প শোনার মতো করে শোনো। তাহলে ক্যাথোড রে যেটা সেটা পাতলা ধাতব পাত অতিক্রম করে। এর মানে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায় যে আমাদের যে ক্যাথোড রেটা আছে এর তাহলে ভেদনযোগ্যতা আছে, বা সে ভেদনযোগ্যতা সম্পন্ন, মানে কোনো একটা জিনিসকে সে ভেদ করে যেতে পারে। তাহলে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো বা তারা যে জিনিসটা চিন্তা করে সেটা ভেদনযোগ্যতা আছে। ভাবে দেখি এর আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। এরপর দেখে যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা তার এখানে একটা চাকা বা একটা গতিশীল কিছু একটা দেয়, সেখানে একটা গতিশীল অর্থাৎ এমন কিছু একটা যে এখানে একটা গতিশীল একটা পাত তারা দেয়। তারা গতিশীল পাতটা দেওয়ার পর খেয়াল করে যে এই ক্যাথোড রেটা সেই গতিশীল পাতের গতির পরিবর্তন করে দেয়। তাহলে কি দেখলো, যে ক্যাথোড রে যেটা আছে সেই ক্যাথোড রেটা গতিশীল পাতের গতির পরিবর্তন করে। এর মানে তুমি একে জানো, যে কোনো একটা জিনিসের গতির পরিবর্তন করা মানে কি, তার ভরবেগের পরিবর্তন করা বা তার গতিশক্তির পরিবর্তন করা। এমন কিছু একটাই তার গতিশক্তি পরিবর্তন করতে পারবে যার নিজস্ব গতি আছে, বা এমন কিছু একটাই তোমার ভরবেগের পরিবর্তন করতে পারবে যার নিজস্ব ভর আছে। তাই তো তুমি যদি সূত্র অনুযায়ী হিসাব করো, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। খেয়াল করে দেখো, তোমার যদি এই m2u2 যদি না থাকে, m2v2 এগুলো যদি না থাকে, তাহলে m1u1 আর m1v1 কি আলাদা হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এর মানে এই জিনিসটা যে কোনো একটা তো অবশ্যই এক্সিস্ট না করলে কখনো তো এই দুটো জিনিস আলাদা আলাদা হবে না। এর মানে তারা এখান থেকে প্রমাণ বের করতে পারে যে আমার যে ইলেকট্রন বা যে ক্যাথোড রেটা আছে তার নিজস্ব একটা ভরবেগ আছে। এরপর তার আরও কিছু ডিসিশন নিতে চায়, আচ্ছা এটা কি মানে পজিটিভের দিকে আকর্ষণ করে, বা এটা কি আসলে প্লাস ধর্মী নাকি মাইনাস ধর্মী নাকি নিউট্রাল, এই বিষয়গুলো জানার জন্য। এরপর তারা এখানে একটা পজিটিভ একটা পাত রাখে, এখানে একটা নেগেটিভ প্রান্ত রাখে। তারা খেয়াল করে যে তাদের এই রেটা পজিটিভ প্রান্তের দিকে ঝুঁকে যায়। তাহলে সেই ক্যাথোড রেটা আমরা পড়তেছিলাম সেটা যদি পজিটিভ প্রান্তের দিকে ঝুঁকে যায়, এই আচ্ছা আমার লেখাগুলো সবগুলা আমার স্ক্রিনের নিচে এসে পড়ছে, আমি এখনই ঠিক করতেছি। তাহলে পজিটিভ প্রান্তের দিকে ঝুঁকে যায়, তাহলে যেই জিনিসটা পজিটিভ প্রান্তের দিকে ঝুঁকে যায় ও অবশ্যই নিজে নেগেটিভ চার্জ। ক্লিয়ার? তাহলে দেখছো আমরা তিনটা তথ্য পেয়ে গেলাম। কি কি তিনটা তথ্য? তিনটা তথ্যের মধ্যে একটা হচ্ছে যে এই জিনিসটা আসলে ক্যাথোড রে নাম ছিল, যে ক্যাথোড রেটার ভেদনযোগ্যতা আছে, যে ক্যাথোড রেটার নিজস্ব ভরবেগ আছে, যে ক্যাথোড রেটা নেগেটিভ চার্জের। পরবর্তীতে সেই জিনিসটার নাম দেওয়া হয়, আমরা ধরো এটা আমার যে নিচে যেগুলো ঢেকে গেছে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। তখন এই জিনিসটার নাম দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে তাহলে যেটা নেগেটিভ চার্জের, তাই এর নাম তখন তারা দেয় হচ্ছে খুব সম্ভবত নেগেট্রন। ধরো আমি একটু খেয়াল করি, সেই জিনিসটার নাম দেওয়া হয় ইয়েস নেগেট্রন। যেহেতু এটা নেগেটিভ চার্জের এর জন্য সবার প্রথমে এই জিনিসটার নাম ছিল ক্যাথোড রে থেকে এই জিনিসটার নাম দেওয়া হয় হচ্ছে নেগেট্রন। সেই নেগেট্রন থেকে পরবর্তীতে নাম দেওয়া হয় ইলেকট্রন। ক্লিয়ার? নাম দেওয়া হয়েছে, এটি হচ্ছে আমাদের ইলেকট্রনের আলটিমেটলি জীবন রহস্য বা ইলেকট্রন সৃষ্টির ইতিহাস।
হুবহু একই ইতিহাসটা একটু শুধুমাত্র চেঞ্জ, সেটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রেও। চলো আমরা প্রোটনের ইতিহাসটাও দেখি। তাহলে আমরা এই পেজটা একটু কপি করি, আমরা পরের পেজে প্রোটনের ইতিহাসটা দেখি। এটা হচ্ছে প্রোটন সৃষ্টির ইতিহাস। আচ্ছা থাক, সম্পূর্ণটা মিশাই দিই, আমরা আবার নতুন করে লিখি। ওকে, তাহলে আমরা কার ইতিহাস দেখবো এখন? এখন আমরা দেখবো প্রোটন সৃষ্টির ইতিহাস। তাহলে প্রোটনটা এখানে কিভাবে সৃষ্টি করা হয়েছিল চলো দেখি। এই ভয়টা আমি পাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তাহলে প্রোটন সৃষ্টির ইতিহাসটা চলো দেখি আমরা কীভাবে হয়েছে। তাহলে যখন ফার্স্টে ইলেকট্রনটা সৃষ্টি হয়ে যায়, তখন বিজ্ঞানীরা লক্ষ্য করলো যে আমি এই ক্যাথোড রে টিউব দ্বারা খুব সহজে ইলেকট্রনটাকে সৃষ্টি করা গেছে। তখন তারা ভাবে যে আচ্ছা, পরমাণু থেকে আরও কিছু অস্তিত্ব আছে। মানে একটা পরমাণু যেহেতু চার্জ নিরপেক্ষ, আমি একটা নেগেটিভ চার্জকে পাইছি, এর মানে তো অবশ্যই আমার আরেকটা পজিটিভ চার্জকে পাওয়া উচিত। সবার আগে ওদের মধ্যে উদ্দেশ্য ছিল যে আগে তো আমার যেহেতু পরমাণু আধান নিরপেক্ষ, আমি একটা নেগেটিভ চার্জের সন্ধান পাইছি, এর মানে অবশ্যই আমার একটা পজিটিভ চার্জ দুনিয়াতে এক্সিস্ট করে। তখন তারা দুনিয়াতে সেই পজিটিভ চার্জটাকে এক্সিস্ট করার জন্য আবার সেই ক্যাথোড রে টিউবেরই সাহায্য নেওয়ার চেষ্টা করে। তখন তারা কী করে, সেম একইভাবে এইটার সাথে কানেক্ট করে ব্যাটারি নেগেটিভ প্রান্ত, এইটার সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত, ক্যাথোড রে বাম থেকে ডানের দিকে যায়, সব কিছু ঠিকঠাক আছে। একটা শুধুমাত্র তারা চেঞ্জ জানে, মাঝখানে একটা হাইড্রোজেন পরমাণুর একটা পাত রাখে তারা, বা তুমি এখানে বলতে পারো মাঝখানে একটা ধাতব পাত রাখে তারা। একটা হাইড্রোজেন পরমাণু, তারা একটা, আমি যতটুকু দেখছি একটা হাইড্রোজেন পরমাণু ছিল, তাহলে মাঝখানে ওরা একটা পাত রাখে এখানে। তাহলে এখানে পাতটা রাখলে সুবিধাটা কী হয়? তাহলে মাঝখানে ওরা একটা পাত রাখে। এই পাতটা রাখলে সুবিধাটা কী হয়? তারা যখন দেখে যে এই পাতের মধ্যে কী ছিল, ইলেকট্রনও ছিল, প্রোটনও ছিল, তাহলে পাতের প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন উভয়ই ছিল। ও যখন ক্যাথোড রে যখন বাম থেকে ডানের দিকে, অর্থাৎ ক্যাথোড রে মানে কি ফুল নেগেটিভ চার্জরা, তাহলে নেগেটিভ চার্জগুলো যখন দৌড়ে দৌড়ে বাম থেকে ডানের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, বা একটা অনেক বেশি পরিমাণে ভোল্ট সৃষ্টি হয়েছে, তাহলে এই পাতের মধ্যে যে নেগেটিভ চার্জগুলো ছিল তারাও ক্যানোডের দিকে যাচ্ছে। ব্যাপারটা কি? তাহলে আমার এখানে পাতটাকে আমি এভাবে একটু সরাই দেখাই। যখন তোমার অনেক হাই একটা ভোল্টেজ সৃষ্টি করা হয়ে গেছে, যখন অনেক হাই একটা ভোল্টেজ অলরেডি সৃষ্টি করা হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে তোমার নেগেটিভ পটেনশিয়াল অনেক বেশি পরিমাণে বেশি, এটা হচ্ছে পজিটিভ পটেনশিয়াল অনেক বেশি পরিমাণে বেশি। তাহলে এইটাতে তোমার ইলেকট্রন যেমন ছিল, তার সাথে সাথে কি তোমার প্রোটনও ছিল। তাহলে একটা পাতের মধ্যে তোমার ইলেকট্রনও ছিল, সেই পাতের মধ্যে তোমার প্রোটনও ছিল। ব্যাপারটা কি হয়, এই ইলেকট্রনগুলা যেহেতু নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে যাওয়া শুরু করে, ওরা নিজেরা তো যাই, এই জায়গার যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে, মানে বিকর্ষণ করতে করতে যায়। তার মানে ইলেকট্রন শুধুমাত্র এই জায়গার ইলেকট্রন তো যায়, তার সাথে এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে এদিকে জাম্প করায় দেয়। তার মানে কি দাঁড়াইলো, কিছুক্ষণ পরের মুহূর্তে আমার আস্তে আস্তে করে একটা একটা করে ইলেকট্রন যখন যাওয়া শুরু করতেছে, এই জায়গায় শুধুমাত্র প্রোটন অবশিষ্ট আছে। তাহলে একটু পরের চিত্রটা যদি আমরা দেখি, হুবহু সেম চিত্রটাই, জাস্ট খালি ইলেকট্রনগুলো যখন আমার ওই সাইডে সব চলে যায়, এখানে শুধুমাত্র প্রোটন অবশিষ্ট থাকে। তাহলে এখন এখানে শুধুমাত্র প্রোটন অবশিষ্ট। পরবর্তীতে কি হয়, এখানে শুধুমাত্র এখন প্রোটন অবশিষ্ট, কারণ ইলেকট্রনগুলো তো সব পজিটিভ প্রান্তে চলে গেছে, আর এখানে আমার ব্যাটারি নেগেটিভ প্রান্ত ছিল, এখানে আমার ব্যাটারি পজিটিভ প্রান্ত ছিল। তাহলে ওরা একটা ধাতব পাত ইন্ট্রোডিউস করার পর দেখতে পায় আমার সবগুলো ইলেকট্রন চলে যাওয়ার পর সবগুলো ইলেকট্রন আমার এখানে এখন বসে আছে। তাহলে সবগুলো ইলেকট্রন আমার এই নেগেটিভ প্রান্তে চলে যাওয়ার পর এখানে যে শুধুমাত্র প্রোটনগুলো বাকি থাকে, আগে তো এই ধাতব পাত থেকে ইলেকট্রন প্রোটন কিছু বের হতো না, কারণ ওর মধ্যে ইলেকট্রন প্রোটন একজন একজনকে বন্ধন করে রাখতো। শুধুমাত্র ইলেকট্রনগুলো বের হয়ে যাওয়ার পর শুধুমাত্র প্রোটন আছে এখন, তখন এই প্রোটনগুলা এই নেগেটিভ চার্জ কর্তৃক আকৃষ্ট হয়। এর মানে ওরা কি দেখতে পারলো জানো, বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা ওরা দেখলো যে ক্যাথোড রে টিউব পাস করার পর কিছুক্ষণ পর হঠাৎ করে এই পাত থেকে আমাদের আরেক ধরনের রে এদিকে আসা শুরু করলো। তাহলে কি এই প্রোটনগুলো যখন এদিকে গেলো, এটা তো একটা গ্যাস সারফেস, তাহলে গ্যাসের চেম্বারের মধ্যে আমার এই প্রোটনগুলো যখন এদিকে যাওয়া শুরু করলো, তাদের কাছে মনে হলো যে আরেকটা রে আসতেছে। কোথেকে আসতেছে? এটা তো ক্যাথোডের প্রান্ত, এটা তো অ্যানোডের প্রান্ত, তার মানে এই রেটা যেহেতু অ্যানোড থেকে আসতেছে, ইট মিনস এই রেটার নাম অ্যানোড রে। অ্যানোড, এর মানে এই রেটার তখন তারা নাম দেয় হচ্ছে অ্যানোড রে। পরবর্তীতে তারা ওই যে ইলেকট্রনের ক্ষেত্রে তারা যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল, এখানে হুবহু সেম এক্সপেরিমেন্টগুলোই করা হয়, করে পরবর্তীতে ডিসিশন নেওয়া হয় ইয়েস, তার মানে আমাদের যে অ্যানোড রেটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক একইভাবে অ্যানোড রেরও ভরবেগ আছে, ঠিক একইভাবে অ্যানোড রেটা এটারও ভেদনযোগ্যতা আছে। ঠিক প্রত্যেকটা ডিসিশন নেওয়ার পর পরবর্তীতে এই অ্যানোড রেটার নাম করা হয় প্রোটন।
এই হচ্ছে আমাদের প্রোটন সৃষ্টির ইতিহাস। তাহলে এগুলা একদম গল্পের মতো করে ভাবো যে দেখছো কত চিন্তা ভাবনা করে তারা এই কাজগুলো করছে। প্রথমত ওরা যদি চিন্তাই করতো আচ্ছা ঠিক আছে ইলেকট্রন আমরা বের করে ফেলছি, তাহলে প্রোটন বের করে ওরকম কিছু নেয় বা এরকম আরও কিছু এক্সিস্ট নাও করতে পারে, তখন তারা এটাই চিন্তা করে পরমাণু তো চার্জ নিরপেক্ষ, আমি ইলেকট্রনের সন্ধান পাইছি, এবার পজিটিভ চার্জের সন্ধানটা কই, তখন তারা বের করার চেষ্টা করে ইয়েস পজিটিভ চার্জের সন্ধানটা আমরা পেয়ে গেছি। এখন তোমরা একটু চিন্তা করো তো, তাহলে যে নিউট্রন এটাও যে সৃষ্টি হয়েছে বা নিউট্রন যে সৃষ্টি হয় এইটার উদ্দেশ্যটা কোত্থেকে সৃষ্টি হইল? মানে এমনি এমনি তো আর এক্সপেরিমেন্ট করতেছে কোনো কিছু সৃষ্টি হয়ে যায় না। তাহলে ওরা প্রোটন সৃষ্টি করছে এই থটে যে আমি পরমাণু চার্জ নিরপেক্ষ, আমি ইলেকট্রন পাইছি তাহলে প্রোটন কই? এখন ইলেকট্রন প্রোটন দুটোই পেয়ে গেছে, পরমাণু তো চার্জ নিরপেক্ষ কেন এই ব্যাখ্যাটা আমি পেয়ে গেলাম, তাহলে আমার নিউট্রন সৃষ্টি করার কি উদ্দেশ্য ছিল? কারো মাথায় কোনো আইডিয়া আসতেছে নিউট্রন সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? চলো আমরা দেখি নিউট্রন সৃষ্টি করার উদ্দেশ্যটা কি। চলো দেখি তাহলে সবার আগে নিউট্রন সৃষ্টির উদ্দেশ্য। এটা শুধুমাত্র যে তুমি গল্প আকারে শুনছো তা না, কিন্তু তুমি এটার মাধ্যমে আসলে কোনো একটা জিনিসের উদ্দেশ্য যদি তুমি না জানো তুমি কিন্তু কখনোই সেই জিনিসটা সাকসেসফুল হবে না। তোমরা যারা বর্তমানে পড়াশোনা করছো তাদের কিছু কিন্তু একটা উদ্দেশ্য অবশ্যই থাকা উচিত। তোমার যদি কোনো গোল না থাকে যে ভাই আমি ভার্সিটিতে পড়বো, ভাই আমি মেডিকেলে পড়বো, ভাই আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, তোমার যদি কোনো গোল না থাকে আমি অমুক ভার্সিটিতে পড়বো, সেক্ষেত্রে তুমি কখনোই তোমার গোলটাকে অ্যাচিভ করতে কখনোই পারবা না। একটা মানুষ, ছোট্ট করে একটা গল্প বলি, হ্যাঁ, আমরা কিন্তু সবসময় খেয়াল করি যে একটা গাড়ি ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে সমবেগে, এই গাড়িটা সমবেগে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখন তুমি যদি অনেকটা দূর থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তার উপর তুমি ছিল স্থির, সেই জায়গা থেকেও যদি তুমি চলা শুরু করো, দেখছো তুমি প্রথম সেকেন্ডের বেগটা যে এখানে হচ্ছে এ ব্যক্তি যদি ধরি, এটা যদি বি ব্যক্তি ধরি, এ থেকে তুমি প্রায় 20 গুণ পিছায় আসো, কারণ তোমার বেগ মাত্র 0.5 আর এ যে তার বেগ হচ্ছে 10। তোমার কাছে মনে হতে পারে যে আমি তো একে কখনোই ক্যাচ করতে পারবো না, বাট তোমরা যারা মিনিমাম পড়াশোনাও করছো তোমরা কিন্তু জানো যে বি এক সময় একে শুধুমাত্র পারই করবে না, একে এক সময় অনেক দূর পিছিয়ে ফেলবে। তাহলে কি বললো মনে হবে ডে 1, আমি যখন তোমার পড়াশোনার ক্ষেত্রে যদি বলি ডে 1-এ তুমি যখন এই বি অবস্থানে থাকবা, এ থাকবে তোমার থেকে অনেক অনেক আগে। তোমার কাছে মনে হবে যে এ তোমার কাছে কখনোই অ্যাচিভ করা সম্ভব না। তুমি ডে 30-তে আসো, তুমি দেখবা তুমি যখন একটা গোল নিয়ে পড়াশোনা করতে থাকবা, সে তো সমবেগে যাচ্ছে, তার কাছে তো মনে হয় যে না আমি অনেক ভালোই পড়তেছি, সো আমার পক্ষে এই পেসটুকু রাখলেই চলবে। বাট তুমি তো জানো যে না তোমার গোলটা আরও বেশি, তোমার স্বপ্নটা আরও বড়, তখন তুমি অবশ্যই আগের থেকে তুলনামূলক আরও ভালো করে পড়া শুরু করবা। তুমি সেই এতে যে বিতে যে ছেলেটা আছে, এতে যে ছেলেটা আছে, ও যদি 10 ঘন্টা করেও পড়ে, তুমি যদি এখন আজকে থেকে আধা ঘন্টা করে পড়া শুরু করো, আধা ঘন্টা, তারপর দিন 45 মিনিট, তারপর দিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, তুমি এক সময় তাকে ধরে ফেলতে পারবা না। সেটা হবে ডে 30-তে। তুমি যখন দেখবা যে বি হিসেবে এ তোমার খুব বেশি আগে নাই, এরপর হয়তো ডে 100 তুমি দেখবা এ আর বি তুমি একসাথে চলে এসে পড়ছো। এ আর বি তুমি হয়তো তার থেকে একটু হলেও আগায় গেছো। এরপর ডে 365 অর্থাৎ 365 দিন বা 1 বছর পর তুমি সে একে রেখে অনেক দূর আগায় গেছো। সম্ভব না? তুমি কি দিয়ে আগাইছো? স্টিল ও যখন এই জায়গাতে আছে ওর বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড, তোমার ত্বরণ কিন্তু ঠিক একই 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে মনে হচ্ছে যে আমি ওর থেকে কিভাবে এত বেশি আগাইলাম, ওর থেকে আমার বেগ এত কম, বা আমি স্থির থেকে শুরু করছি ত্বরণ এত কম, ওর বেগ অলরেডি 10, বাট স্টিল দেখো তুমি ওর থেকে যোজন দূরত্ব আগায় যাবা। তুমি 365 দিন পরে কথা বলছি, 10 বছর পর হিসাব করো, তুমি পিছিয়ে তাকে ওকে কখনো দেখতেই পারবা না। মানে এই যে শুধুমাত্র আমি কথাটা বললাম যে আসলে যে কোনো জিনিসের উদ্দেশ্য এটা কতটা জরুরি কোনো একটা জিনিসকে সাকসেসফুলি গেইন করার জন্য। ক্লিয়ার? একটা বাঘ তো হরিণের অনেক পিছনেই থাকে, একটা হরিণের স্পিডও কিন্তু অনেক বেশি। এটা শোনা যায় যে হরিণের স্পিড বাঘের প্রায় কাছাকাছি হতে পারে, বাট হরিণটা কোথায় হেরে যায়? হেরে যায় হচ্ছে ও তখন বারবার পিছিয়ে তাকায় দেখতে থাকে বাঘটা আসছে কিনা। এই যে একটা ভয়, বা মনে হয় যে আচ্ছা ঠিক আছে বাঘটা যদি আস্তে আস্তে আসে তাহলে আমি আস্তে আস্তে দৌড়ায় পার হয়ে যাব, বাঘটা যদি জোরে আসে জোরে দৌড়ায় পার হয়ে যাবো, এই যে একটা ডিসিশন নেওয়ার চিন্তা, এটা না করে যদি হরিণ চিন্তা করতো বাঘ জোরে আসুক আস্তে আসুক আমার এত চিন্তা নাই, আমি একদম আমার ফুল ফোকাসে আগাবো, সেক্ষেত্রে কিন্তু সে কখনো হারতো না। ঠিক একইভাবে তোমরা যারা বাস্তব লাইফে আসো তাদের জন্য কিন্তু জিনিসটা সম্পূর্ণভাবে সত্যি। ক্লিয়ার? আচ্ছা অনেক গল্প করলাম, আমরা এখন নিউট্রন সৃষ্টির উদ্দেশ্য নিয়ে একটু পড়াশোনা করি। ক্লিয়ার? তো তোমরা যদি এই কথাটাগুলো শুনে যদি একদিনের জন্য যদি উপকৃত হও, এটাই আসলে আসল কথা।
নিউটন সৃষ্টির উদ্দেশ্যটা কই ছিল? উদ্দেশ্যটা ছিল যখন মেইনলি আধান যে নিরপেক্ষ, একটা পরমাণু যে আধান নিরপেক্ষ, সে আধান নিরপেক্ষ জিনিসটা কিন্তু আমরা প্রোটন যে পজিটিভ, ইলেকট্রন যে নেগেটিভ, এই দুটো দ্বারা আমরা ব্যাখ্যা করে ফেলতে পারছি। এই দুটো মিলে আধান নিরপেক্ষ হয়ে গেছে। তাহলে তো নিউটন সৃষ্টির কোনো উদ্দেশ্য নাই। নিউটন সৃষ্টি করার বা নিউটন যে আছে এইটা বিজ্ঞানীরা তখন বুঝতে পারছে যখন তারা দেখে যে কোনো একটা পরমাণুর, তারা ততদিনে জানতে পারছে যে একটা ইলেকট্রনের ওরকম কোনো ভর নাই, বা ইলেকট্রনের ভরকে নগণ্যই বলা যেতে পারে, প্রোটনের মোটামুটি একটা ভর আছে। তার মানে কি হওয়া উচিত? একটা পরমাণুর প্রোটনের ভরটাই সেই পরমাণুর ভর হয়ে যাওয়া উচিত। তাহলে কি চিন্তা করলো বা সবাই কি জানতো যে একটা পরমাণুর তাহলে প্রোটনের ভরটা সেটাই পরমাণুর প্রকৃত ভর হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কারণ কি ইলেকট্রনের কোনো রকম ভর নাই, তাহলে প্রোটনের ভরটা পরমাণুর প্রকৃত ভর। কিন্তু পরবর্তীতে দেখতে পারে না, পরমাণুর প্রোটনের ভরটা পরমাণুর প্রকৃত ভর না, বরং পরমাণুর প্রোটনের ভরটা পরমাণুর প্রকৃত ভরের থেকে কম। এর মানে অবশ্যই তো প্রোটনের ভরের সাথে এমন কোনো একটা ভর এর মধ্যে আছে যার কারণে পরমাণুর প্রোটনের ভর আর প্রকৃত ভরটা সমান হয় নাই। তাহলে বাড়তি ভরটা কার? এই যে প্রশ্নটা আসলো, ভরটা কেন সমান না? পরমাণুর প্রকৃত ভর কেন প্রোটনের ভরের থেকে বেশি? তাহলে কোশ্চেনটা কি? বাকি ভর আসলো কোত্থেকে? বাকি ভর আসলো কোথা থেকে? এই যে আসলো কোথা থেকে, এই কোশ্চেন থেকে সৃষ্টি হয় আমাদের নিউট্রনের চিন্তা ভাবনা। তখন তারা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, মানে বাকি ভর যেহেতু আসছে কোথা থেকে, তাহলে কোথাও একটা এরকম আছে যে বাকি কোনো একটা ভর আছে। তারপর তারা আরেকটা ডিসিশন নিয়ে ফেলে। দেখছো, নিউটন সৃষ্টি করার আগে তারা একটা ডিসিশন নেয়, আমরা এমন একটা কণা সৃষ্টি করব যেই কণার মধ্যে একটা ভর থাকবে। তাহলে ওরা ডিসিশন নিয়ে ফেলে, ওদের একটা ডিসিশন থাকে যে এমন একটা কণা এক্সিস্ট করে, যেই কণাটার আসলে একটা ভর আছে, যেই কণার ভর আছে এবং সেই কণাটার কোনো চার্জ নাই। তাহলে ওরা এই জিনিসটা নিয়ে, কেন পরমাণু চার্জ নিরপেক্ষ, অলরেডি চার্জ নিরপেক্ষ ইলেকট্রন প্রোটন মিলে হয়ে গেছে, ইট মিনস নিউটনের কোনো চার্জ নাই, এর আগে থেকে চিন্তা করে ফেলে। এরপর এই জিনিসটা ভর আছে, তার আগে থেকে এটাও চিন্তা করে ফেলে। তখনই এই জিনিসগুলো চিন্তা করতে করতে তারা এই জিনিসটার নাম দিয়ে দেয় নিউট্রন। এমনকি এই নিউটন নামটা দেয় কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড। আমরা সকলে অনেক বেশি পরিমাণে পড়ি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা ছিল সেটা অনেক বেশি সীমাবদ্ধ, সেটা অনেক বেশি ভুল ছিল, বা সেটার মধ্যে আমাদের কাছে মনে হয় যে এগুলা কি বানোয়ার টাইপের কোনো কথাবার্তা হয়তো সে বলছে। বাট তুমি বিশ্বাস করো, নিউটন যদি সেই ইনিশিয়েটিভটা না নিত, আমরা কখনোই হয়তো বা আরও 50 বছর বা তার থেকে বেশি সময় প্রয়োজন হতো এই আজকের সভ্যতাটা পাওয়ার জন্য। কারণ আচ্ছা নিউটন কেন এই নিউটনটা সৃষ্টি করে বিজ্ঞানী রাদারফোর্ড, হ্যাঁ সেটা বলতে চাচ্ছিলাম। তাই নিউটনটা সৃষ্টি করলো বিজ্ঞানী, বা নিউটন নামকরণটা দিল বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড যে চিন্তাগুলো করে গেছে, প্রোটনটা তো সরাসরি তিনি আবিষ্কার করছে, নিউটনটাও উনি আগে থেকে বলে গেছে যে আচ্ছা ঠিক আছে নিউটনটা এরকম এরকম হওয়া উচিত। তখনই কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে 1920 সালের দিকে উনি বলে যায়, পরবর্তী 1932 সালে নিউটন আবিষ্কৃত হয় বিজ্ঞানী চ্যাডউইক দ্বারা। নিউটন কীভাবে আবিষ্কৃত হয় সেটা দেখি। সেটা হচ্ছে আমাদের একটা বেরিলিয়াম পরমাণু ছিল, একটা বেরিলিয়াম পরমাণু, সেটা হচ্ছে 9 4, অর্থাৎ বেরিলিয়াম পরমাণুর ভর হচ্ছে 9, প্রোটন সংখ্যা হচ্ছে 4টা। এই বেরিলিয়াম পরমাণুকে যখন একটা আলফা কণা দ্বারা আঘাত করা হয়, আলফা কণা কোনটা? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আঘাত করা হয়, তখন অভূতপূর্বভাবে একটা জিনিস লক্ষ্য করা যায়। দেখা যায় যে একটা 12 6 একটা কার্বন সৃষ্টি হয়। তখন তারা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আমি বেরিলিয়াম পরমাণুর মধ্যে হিলিয়াম পরমাণু দ্বারা আঘাত করলাম, এরপর আমার একটা 12 6 একটা কার্বন পরমাণু সৃষ্টি হইলো। এখন হিলিয়ামের জন্য ভর সংখ্যা 4, বেরিলিয়ামের জন্য ভর সংখ্যা 9, ইট মিনস 13। তাহলে আমার বাকি এক ভর সংখ্যা কই গেল? তাহলে দেখি যে এমন কিছু একটা আছে যার ভর সংখ্যা হচ্ছে 1, আর দেখি নিচের প্রোটন সংখ্যা 4 2 6 প্রোটন, এখানে 6 প্রোটন মিলে গেছে, তার মধ্যে প্রোটন সংখ্যা 0। তখনই তারা চিন্তা করে, আচ্ছা তাহলে আমরা এমন কিছু একটাই হতে চাচ্ছিলাম। তাহলে দেখছো, বেরিলিয়ামের সাথে হিলিয়াম পরমাণু তারা বিক্রিয়া দেয়, বা হিলিয়াম পরমাণু তারা আঘাত করার পর একটা 12 6 কার্বন সৃষ্টি হয়। এখন এগুলো পরমাণু তো আর এগুলো পরমাণু এক একটা শক্তি, সৃষ্টি বা ধ্বংস কোনো কিছু হওয়া সম্ভব না। তাহলে প্রপারলি মিলে যাবে। 13 ভর সংখ্যার মধ্যে কার্বন নিচে 12, তাহলে বাকি এক ভর সংখ্যা কই? এমন কিছু একটা যেটা আমরা জানি না। এরপর প্রোটন সংখ্যা বেরিলিয়াম আর হিলিয়াম মিলে 6টা, কার্বন 6টা নিয়ে নিচ্ছে, তাহলে বাকিটার মধ্যে কি 0? তখন তারা এই জিনিসটা আন্দাজ করে, আচ্ছা ঠিক আছে, আমরা এতদিন ধরে যেই নিউট্রনটাকে খুঁজতেছিলাম, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত নিউট্রন।
যার কোনো ভর সংখ্যা নাই, বাট তার একটা পরমাণুর প্রকৃত ভর আছে, তার কোনো চার্জও নাই। বুঝছো? ক্লিয়ার? তাহলে যদি ভর সংখ্যা থাকতো, প্রোটন মানে ওর যদি ভর থাকতো, কি বলে, পারমাণবিক সংখ্যা যদি কিছু থাকতো, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে -1 বলি, প্রোটনের ক্ষেত্রে 1 বলি, এর মানে এটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের ক্লাস। এর মানে কিন্তু ওর একটা চার্জ থাকতো, ওর প্রোটন ইলেকট্রন কোনোটাই নাই, এর মানে ওর কিন্তু কোনো চার্জ নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত নিউট্রন, যেটা বিজ্ঞানীরা 1920 সালে রাদারফোর্ড হচ্ছে এই জিনিসটা বলে যায় যে এরকম কিছু একটা আসবে, সেটা পরবর্তীতে আবিষ্কার হয় বিজ্ঞানী জেমস চ্যাডউইক 1932 সালে। ক্লিয়ার? শোনো, এগুলা কোনো কিছুই তোমরা মুখস্থ করবা না, শুধুমাত্র কিছু কিছু কাহিনী তোমরা মনে রাখবা, গল্প মনে রাখবা। একটা জিনিসকে তুমি তখনই খুব বেশি পরিমাণে ইন্টারেস্টিং করতে পারবা যখন তুমি তার ভিতরে গল্পটা তোমরা জানবা। এখন মনে হচ্ছে না ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এতদিন যতটা সহজভাবে নিছি, যেটা হচ্ছে সহজ না, কত দিনের চিন্তা ভাবনার ফল প্লাস কত তোমার অধ্যবসায়ের ফল হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটে জিনিস। চলো, আমরা এগুলোর অনেক বেশি গল্প পড়লাম, এখন আমরা এগুলো একটু পড়াশোনা করি। আসলে চলো, স্থায়ী মূল কণিকা যেগুলো আছে এগুলো একটু পড়াশোনা করা লাগবে আমাদের। প্রথমে আসলে ইলেকট্রন নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, তোমরা কি ক্লাস দেখতে পারতেছো? কেমন লাগতেছে ক্লাস? তোমরা একটু জানাও তো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো কেমন লাগতেছে। তোমরা 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, আমরা আর হয়তো আর 40 মিনিটের মতো ক্লাস নেব। তাহলে স্থায়ী মূল কণিকার মধ্যে সবার আগে আমরা শুরু করি হচ্ছে ইলেকট্রন নিয়ে পড়াশোনা। তাহলে ইলেকট্রনকে টোটাল 4টা সিম্বল দ্বারা প্রকাশ করা যায়। প্রথমে হচ্ছে ই দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা যায়, ই মাইনাস, এটা দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা যায়, বিটা কণিকা যে মাইনাসটা সেটাকে ইলেকট্রন দ্বারা প্রকাশ করা যায়। এখন দেখো, খালি বিটা বা বিটা মাইনাস তুমি যেটাই বলো না কেন, সেটি হচ্ছে আলটিমেটলি ইলেকট্রন। আর বিটা পজিটিভ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে পজিট্রন। এটাকে আমরা বলছি হচ্ছে পজিট্রন। ক্লিয়ার? তার মানে ঠিক একভাবে ইলেকট্রন প্লাস এটাকেও পজিট্রন বলা যায়। ওকে, ইলেকট্রন মাইনাস বা বিটা মাইনাস, এই তিনটে হচ্ছে ইলেকট্রন। আর ইলেকট্রন প্লাস এই দুটি জিনিসের নাম হচ্ছে পজিট্রন। এখন এই তিনটা দ্বারা হচ্ছে ইলেকট্রনকে প্রকাশ করা যায়। আবার ইলেকট্রনের সার্বিক প্রকাশটা হচ্ছে -1 0 ইলেকট্রন। এই -1 দ্বারা বোঝায় হচ্ছে প্রোটন সংখ্যা -1। বলো তো প্রোটন সংখ্যা -1 কীভাবে হইলো? কারণ এটা তো প্রোটনের বিপরীত, প্রোটন 1 হলে এটাকে -1 বলে। ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? তাই যে কোনো জিনিসে ইলেকট্রন যুক্ত হওয়া মানে কি, আলটিমেটলি প্রোটন যুক্ত হচ্ছে না, প্রোটনের সংখ্যা একটা কমে যেতেছে, এইভাবে চিন্তা করা হয়ে থাকে। দেন তাহলে এই 4টা সিম্বল ইলেকট্রনকে প্রকাশ করা যায়। এরপর ইলেকট্রনের ব্যাপারে আর কিছু পড়াশোনা যদি করি, ইলেকট্রন সৃষ্টি হয় বিজ্ঞানী জে থমসন দ্বারা। এটা কই লিখি? ওকে, এটা এখানেই লিখি, সমস্যা নেই। তো ইলেকট্রন সৃষ্টি হয় স্যার বিজ্ঞানী জে থমসন 1897 সালে। হ্যাঁ, আমরা স্মার্ট বোর্ড ইউজ করব। আমাদের হচ্ছে আমার বইয়েরটা খুললেই খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকে বা আগামী 10 দিনের মাঝখানে, মানে এই চ্যাপ্টার পড়াকালীন সময়ই আমরা স্মার্ট বোর্ড ইউজ করব। চিন্তা করো না, তোমরা এখন এটা একটু কষ্ট করে যাও, কারণ আগে তো আমরা যখন স্মার্ট বোর্ড ছিল না তখন তো গ্রাফিক্স স্যাররা করাইছে। তোমরা একটু করে যাও কয়েকটা দিন, আমরা যখন ওইখানে চলে যাব আমরা ডিরেক্টলি ওখানে শিফট হয়ে যাবো, কোনো সমস্যা নেই। স্মার্ট বোর্ড ইউজ করবো আমরা। তাহলে বিজ্ঞানী জে থমসন 1897 সালে ইলেকট্রন সৃষ্টি করে। ইলেকট্রনটা কোন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় বলো তো? আমরা কি দেখলাম? ক্যাথোড রে টিউব পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন সৃষ্টি করা হয়। অর্থাৎ ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রন সৃষ্টি হয়। আচ্ছা, আমার কাছে মনে হয় এটাকে একটু আমি সোজা করে লিখি, তাহলে তোমরা একটু ভালো করে দেখতে পারবা। তাহলে কি বললাম? বিজ্ঞানী জে থমসন 1897 সালে মূলত ইলেকট্রন সৃষ্টি করে। ইলেকট্রনটা সৃষ্টি হয় ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে। তাহলে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে মূলত ইলেকট্রনকে সৃষ্টি করা হয়। এখন ইলেকট্রনে খুবই সুন্দর একটা প্রপার্টি আছে। ইলেকট্রনের সুন্দর প্রপার্টিটা হচ্ছে ইলেকট্রন সর্বাপেক্ষা ক্ষুদ্র চার্জিত কণা। এর মানে কি বুঝেছে জানো? এর মানে ইলেকট্রনের যে চার্জ,
এর থেকে ছোট চার্জ পৃথিবীতে এক্সিস্ট করা সম্ভব না। লেন্থের ক্ষেত্রে কেমন ব্যাপারটা? লেন্থ কি এরকম কোনো লেন্থ তুমি কখনো দেখাতে পারবা যে এর থেকে ছোট আসলে সম্ভব না? এটা কিন্তু সম্ভব না। বাট ইলেকট্রনের ক্ষেত্রে যদি বলি, ইলেকট্রন হচ্ছে সর্বাপেক্ষা ক্ষুদ্র চার্জিত কণা। এটাকে ইলেকট্রনের বা আধানের কোয়ান্টায়ন বলা হয়। এই জিনিসটাকে আমরা প্রকাশ করি আধানের কোয়ান্টায়ন দ্বারা। আধানের কোয়ান্টায়ন দ্বারা। দেখো তো, আমরা ইলেকট্রনের আর কি কি বৈশিষ্ট্য অলরেডি পড়ে আসছি। আমরা ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে আসছি, এটাকে একসময় ক্যাথোড রে বলা হতো, এটার একটা ভেদনযোগ্যতা আছে, এটার একটা ভরবেগ আছে, এটা একটা নেগেটিভ চার্জ। ক্যাথোড রে থেকে এটার একসময় নাম দেওয়া হয় নেগেট্রন, একসময় একটা নাম দেওয়া হয় হচ্ছে ইলেকট্রন। আমরা কিন্তু এটা কখনোই বলি না যেটা আমরা মুখস্থ করবো, এটা শুধুমাত্র গল্পের আকারে আমরা মনে রাখবো। আমাদের মুখস্থ করা লাগবে এখন থেকে। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে সর্বাপেক্ষা ক্ষুদ্র চার্জিত কণা, বা ইলেকট্রনকে বৈদ্যুতিক চার্জের একক ধরা হয়ে থাকে। ইলেকট্রনের আধান নিয়ে যদি বলি, ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম, বা এটাকে বলা যায় 4.8 ইন্টু 10⁻10 ESU। এককগুলো নিয়ে আমরা একটু পরেই পড়াশোনা করব, আপাতত আমরা এগুলো দেখছি। এরপর ইলেকট্রনের ভর। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, ইলেকট্রনের চার্জ কত? এটা তো আমরা ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে পাই নাই। ইয়েস, সত্যি, ইলেকট্রনের চার্জ আমরা ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে পাই নাই। ইলেকট্রনের চার্জ আমরা পাইছি মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। তাহলে কি বললাম? মিলিকানের তৈলবিন্দু পরীক্ষায় মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করা যায়। কীভাবে নির্ণয় করা গেছে জানো? ওরা প্রথমে, ছোট করে যদি একটু গল্পটা শেয়ার করে, আমরা খুব বেশি পরিমাণে যাব না। ওরা ইলেকট্রনের E/m এর মানটা কোনো একভাবে তারা নির্ণয় করে। নির্ণয় করার পর সেটাকে ওরা ইলেকট্রনের মাস দ্বারা পরবর্তীতে গুণ দেয়। দেখে মনে হচ্ছে যে ভাই, এটা তো খুব সহজ হয়ে গেল। না, ইলেকট্রনের E/m এর মান বের করার যে প্রসেসটা ছিল সেটা একটু বেশ ভালোই জটিল ছিল। পরবর্তীতে সেটাকে তারা মাস দ্বারা যখন গুণ দেয়, ইলেকট্রনের ভর তারা আগে থেকে জানতো, সেখান থেকে তারা ইলেকট্রনের চার্জটা বের করতে পারে। এটাই ছিল মূলত মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত মান। তৈলবিন্দু পরীক্ষায় E/m এর মানটা তারা পায়, পরবর্তীতে সেটাকে তারা মাস দ্বারা গুণ করার মাধ্যমে ইলেকট্রনের মানটা বের করতে পারে। তাহলে সেই মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের আধান নির্ণয় করা যায়। ইলেকট্রনের আধান নির্ণয় করা হয়। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের টুকটাক পড়াশোনা। এখন আধানের কোয়ান্টায়ন নিয়ে একটু পড়াশোনা করবো আমরা। সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন জিনিসটা কি। আধানের কোয়ান্টাইজেশন বলে খুব সম্ভবত। কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন বা আধানের কোয়ান্টায়ন, আমি ঠিক শিওর না, একই কথা আর কি ব্যাপারটা। এই জিনিসটা তারা কি বোঝায়? যে কোনো সংখ্যক চার্জকে অবশ্যই ইলেকট্রনের চার্জে গুণিতক আকারে থাকতে হবে। এর মানে দুনিয়ার যে কোনো চার্জকে ইলেকট্রনের চার্জের গুণিতক আকারে থাকতে হবে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন তখন সেটাকে বলবো এমন না, এটা ছাড়া এক্সিস্ট করাই সম্ভব না, গুণিতক আকারে থাকতে হবে। যেমন আমরা যে পড়ি না, যে কোনো একটা কিছু ইলেকট্রন হচ্ছে 10 কুলম, 20 কুলম, 30 কুলম, ঠিক একই রকম ব্যাপারটা, যে 6টা ইলেকট্রনের চার্জ এটা এক্সিস্ট করা সম্ভব, 5টা ইলেকট্রনের চার্জ এটা এক্সিস্ট করা সম্ভব, 3.5 ইন্টু 10⁻22 এতগুলো ইলেকট্রনের চার্জ এক্সিস্ট করা সম্ভব। তবে 6.5টা ইলেকট্রন এইটা এক্সিস্ট করা সম্ভব না। কেননা তোমরা পড়ে থাকবা স্থির তড়িতে, চ্যাপ্টারটা ছিল Q = Ne। কিউটা কি? যে কোনো বস্তুর আধান নির্ধারিত হয় এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের কতগুলো ইলেকট্রন সেখানে অবস্থান করতেছে সেটার উপর। তাহলে ভাই, আধান আবার পজিটিভ নেগেটিভ কীভাবে হয়? আধান আসলে পজিটিভ নেগেটিভ তখনই হয় ইলেকট্রনের চার্জ থাকা আর অ্যাবসেন্ট থাকা এটার উপর ভিত্তি করে। যেমন নেগেটিভ চার্জ বলতে আমরা কি বুঝি? ইলেকট্রন আছে বা ইলেকট্রন পাস হচ্ছে। পজিটিভ চার্জ মানে কি? প্রোটন পাস হচ্ছে। ভাই, প্রোটন তো পাস হয় না। এই নেগেটিভ চার্জ দ্বারা বোঝায় ইলেকট্রন পাস হচ্ছে, আর পজিটিভ চার্জ দ্বারা বোঝায় ইলেকট্রনের অ্যাবসেন্স আছে। তাহলে পজিটিভ চার্জ আলটিমেটলি মিনস করে যে ইলেকট্রনের অ্যাবসেন্স, আর নেগেটিভ চার্জ মিন করে ইলেকট্রনের অস্তিত্ব। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে আমাদের
টুকটাক কথাবার্তা। এরপর কিউ ইজিক্যাল টু এনি, কি হচ্ছে আমার কোনো একটা বস্তুর আধান, এন হচ্ছে তোমার কতগুলো ইলেকট্রন আছে সেটার একটা সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা আসলে, আর ই তো হচ্ছে ইলেকট্রনের চার্জ। ক্লিয়ার? এভাবে কিউ ইজিক্যাল টু এনি। তুমি হিসাব করে দেখো তো, পূর্ণ সংখ্যার মান কি কখনো ভগ্নাংশ বা দশমিক হতে পারে? পারে না তো। এর মানে এন এর মানটা তো কখনো দশমিক হওয়া সম্ভব না। তাহলে কোনো বস্তুর চার্জ বা আধান কখনোই ইলেকট্রনের ভগ্নাংশের গুণাকারে থাকা সম্ভব না, সেটাকে শুধুমাত্র গুণিতক আকারে থাকা সম্ভব। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে এর মাধ্যমে একটা না প্রশ্ন মাঝে মাঝে করা যেতে পারে যে আসলে অমুক চার্জ এক্সিস্ট করে কিনা। যেমন ধরো তোমাকে কোনো একটা চার্জ দিয়ে বললো যে এত চার্জ আসলে এক্সিস্ট করে কিনা, তখন তোমাকে কি দেখতে হবে এক্সিস্ট করে কিনা। তুমি তখন কিউ ইজিক্যাল টু এন দিয়ে এন এর মান বের করে দেখবো পূর্ণ সংখ্যা হয়েছে কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় ইয়েস অত চার্জ এক্সিস্ট করে, যদি পূর্ণ সংখ্যা না হয় তার মানে ওই চার্জটা এক্সিস্ট করে না। তার মানে তুমি চাইলে যে কোনো আধানের চার্জ তুমি চাইলে বানাতে পারবা না, তোমাকে অবশ্যই সেটাকে ইলেকট্রনের চার্জের গুণিতক হওয়া লাগবে, পূর্ণ সংখ্যার গুণিতক। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, চলো এরপর আমরা এই পেজে যা যা লিখছি একটু মিশাই দিই। আমরা এখানে প্রোটন পড়াবো, এরপর দেখি আমরা প্রোটন নিয়ে পড়াশোনা করি। তাহলে প্রোটনের সৃষ্টিতে আমরা কী কী শিখছিলাম, প্রোটনের সৃষ্টিগুলো আগে দেখি। প্রোটনের মধ্যে প্রোটন সৃষ্টির ইতিহাসটা মূলত ছিল এখান থেকে যে আমাদের পরমাণুটা যেহেতু চার্জ নিরপেক্ষ, আমি একটা ইলেকট্রন পাইছি, এখন আমাকে একটা প্রোটন দরকার। সেই সময় থেকে আমাদের সৃষ্টি হয় প্রোটন সৃষ্টির ইতিহাস বা প্রোটন সৃষ্টির উদ্দেশ্য। সেখানে সেই একইভাবে ক্যাথোড রে টিউবের মাঝখানে একটা পাত দেওয়া হয়, সেই পাতের ইলেকট্রনগুলো বিকর্ষণ করলে চলে যায়, তাহলে প্রোটনগুলো বাকি থাকে, সেই প্রোটনগুলো পরে কেউ কী করবে, পরবর্তী ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে যায়। এটা ছিল আমাদের অ্যানোডের সৃষ্টির ইতিহাসটা। তাহলে এখন থেকে আমরা অ্যানোড রে বা প্রোটন সৃষ্টির ইতিহাসটা, তাহলে এখন প্রোটনের টুকটাক পড়াশোনাগুলো আমরা করি। প্রোটনকে কী দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনকে শুধুমাত্র পি দ্বারা প্রকাশ করা যায়, আরও স্পেসিফিক ভালো হচ্ছে P11 দ্বারা প্রকাশ করা, এবং প্রোটনকে 11 হাইড্রোজেন দ্বারা প্রকাশ করা যায়। অনেকে এটা হয়তো বা জানো যে ভাই হাইড্রোজেন 11কে আবার প্রোটন কীভাবে বলা যায়। খেয়াল করো তো, একটা হাইড্রোজেন পরমাণুতে কী কী থাকে? হাইড্রোজেন আমাদের একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে। সেখান থেকে তুমি যখন H+ চলে এসে পড়ো, সেখানে কোনো ইলেকট্রন থাকে? নো, সেখানে 0 ইলেকট্রন, বাট সেখানে কিন্তু স্টিল একটা প্রোটন থাকে। তাহলে H+ আর প্রোটন দুটো জিনিস কি আলাদা? নিউটন থাকে কোনো হাইড্রোজেনে? হাইড্রোজেনে কোনো নিউটন থাকে না, হাইড্রোজেনে কোনো নিউটন থাকে না, এখানেও কোনো নিউটন থাকে না। ইট মিনস কি দাঁড়ালো, আসলে H+ জিনিসটা একটা প্রোটন ছাড়া আসলে আর কিছু না, এজন্য এটাকে আমরা প্রোটন বলি। তাহলে এই জিনিসটি হচ্ছে আমাদের প্রোটন, এই জিনিসটাকে প্রোটন বলা যায়। ভালো করে লিখি, কি জীবন, হ্যাঁ প্রোটন। ওকে, তাহলে চলো প্রোটন নিয়ে কিছু পড়াশোনা আমরা করি। তাহলে প্রোটন মূলত সৃষ্টি করা হয় কি, এটাও কি ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে সৃষ্টি করা হয়। তাহলে এই এক্সপেরিমেন্ট যেটা ছিল সেটাও কিন্তু ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টই ছিল, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে সৃষ্টি করা হয়। এটার কি চার্জ বের করার কোনো দরকার আছে? আমি ইলেকট্রনে চার্জ বের করে ফেলছি মিলিকণে তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে, এরপর আমি জানি পদার্থ বা যে কোনো একটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, তাহলে এটা চার্জ ইলেকট্রনের পুরোপুরি বিপরীত। তাহলে এটার কিন্তু আমার চার্জ আলাদা করে বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা চার্জ কত? এটা চার্জটা যদি বের করি সেটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম, হুবহু ইলেকট্রনের বিপরীত। আবার বা যদি আমরা ইএসইউ একক দিয়ে দেখি তাহলে 4.8 × 10⁻10 ইএসইউ। তারপর চার্জ দেখলাম আমরা, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট দেখলাম, এখন ভর দেখা প্রয়োজন। ভর দেখি, ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। দেন ওকে, এরপর এখানে হচ্ছে আরও কিছু কিছু না এক্সপেরিমেন্ট করা হয়েছিল, টুকটাক আরও কিছু কিছু এক্সপেরিমেন্টের ফল আমরা দেখি। একটা এক্সপেরিমেন্টের ফল হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে যে অ্যানোড রের গতিবেগ, ওরা যখন দেখতে পায় যে ক্যাথোড রেটা যত দ্রুত আমার ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছিল, অ্যানোড রেটা তত দ্রুত অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছিল না। তার মানে অ্যানোড রের গতিবেগ ক্যাথোড রে থেকে কম। এখন একটু ভালো করে খেয়াল করো তো, গতিবেগ কারটা বেশি? ক্যাথোড রের গতিবেগ বেশি। আমরা কি একটু কমন সেন্স থেকে যদি অ্যাপ্লাই করি, কোনো একটা জিনিস যদি একটু ভর কম হয় তখন তার গতিবেগ বেশি হয়। আমি যদি ভরবেগ যদি কোনো জিনিসের যদি প্রায় কাছাকাছি বা ইকুয়াল হয়, সেক্ষেত্রে যার ভর বেশি তার গতিবেগ কম, যার গতিবেগ বেশি তার ভর কম। এই দ্বারা আরেকটা তারা ডিসিশন নেয় যে প্রোটনের ভরটা তাহলে মনে হয় ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি। প্রোটনের ভরটা ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি, কারণ
কারণ ইলেকট্রনটাই তো মূলত এক ক্যাথোডের ছিল, তাহলে ক্যাথোডের গতিবেগ বেশি, এর মানে এর ভর কম। আবার অ্যানোডের গতিবেগ কম, ইট মিনস এর ভর বেশি। এর মানে মানে আমরা আজকে হচ্ছে যে অনেক বেশি পরিমাণে গল্পের ছলে কথা বলার চেষ্টা করেছি। এই রিজনটা হচ্ছে যাতে তোমাদের মনে প্রত্যেকটা জিনিসের প্রতি একটা কৌতূহল সৃষ্টি হয়, যেন মনে হয় যে এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কীভাবে সৃষ্টি হলো। এই জন্য অনেক কিছুই আমাদের আজকে হয়তোবা জরুরি ছিল না, এই যেমন এই বিষয়গুলো জানা হয়তোবা অনেক ক্ষেত্রে জরুরি ছিল না, যে আসলে এত ক্যানোডের গতিবেগ কম ছিল না, ক্যাথোডের গতিবেগ বেশি ছিল। তবে এগুলো আসলে তোমার এক একটা সম্ভাবনা খুলে দেয়, তুমি আসলে কোন জিনিসটা নিয়ে কীভাবে চিন্তা করতেছো সেই রকম। যেমন আমাদের হচ্ছে অলওয়েজ বলা হতো, তুমি যখন ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করবা, অলওয়েজ ত্রিকোণমিতির প্রমাণগুলো তুমি একবার করে দেখে যাবা। কারণ ত্রিকোণমিতির যে প্রমাণগুলা, তখন তুমি বুঝতে পারবা আসলে এই সূত্রটা সৃষ্টি করার কারণটা কি, বা এই সূত্রটা আসার রিজনটা কি। এই রিজনটা জানলে তোমার পক্ষে সেই জিনিসটা মনে রাখা খুব অনেক ইজি হয়। ক্লিয়ার? তাহলে আমরা প্রোটন নিয়ে পড়লাম, তাহলে ইলেকট্রন পড়লাম, প্রোটন পড়লাম, এখন আমার একটা নিউট্রন নিয়ে পড়া লাগবে। এই প্রশ্ন হচ্ছে নিউট্রন। নিউটনকে প্রকাশ করা হয় শুধুমাত্র এন দ্বারাও প্রকাশ করা যায়, আবার আসলে 10 এটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে নিউটন কে সৃষ্টি করলো? নিউটনের নামকরণ 1920 সালে রাদারফোর্ড দিছিল। না থাকে, এটা পরে ভাববা যে আমি মুখস্থ করার জন্য দিছি না। তাহলে ইলেকট্রনের এই নিউটনের যে আবিষ্কারের কথা যদি বলি, নিউটনের আবিষ্কারটা 1920 সালে রাদারফোর্ড এর নামটা দিছিল। নামটা কিসের জন্য দিছিল? যে কারণ প্রোটনের ভর আর পরমাণুর ভর তো সেম হচ্ছে না, তাহলে কিছু একটা কম বেশি আছে, সেই কম বেশি কারণটা হচ্ছে নিউটন। এটা উনি আগে থেকে আন্দাজ করে, তখন তো 1920 সালে তিনি অলরেডি নিউটনের নামটা দিয়ে নেন। পরবর্তীতে 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক যিনি, উনি কিন্তু নিউট্রন সৃষ্টি করে। নিউটনের কোন বিক্রিয়াটা দেখায় আমরা দেখলাম কিছুক্ষণ আগে। নিউট্রনের মেইনলি উনি হচ্ছে যে বেরিলিয়ামের সাথে রিয়াকশনটা দেখায়। বেরিলিয়ামের সাথে রিয়াকশনটা দেখার পর দেখতে পারে যে একটা নতুন একটা কণা আমার সৃষ্টি হলো, বা একটা নতুন একটি একক ভর সংখ্যা এবং কোনো রকম প্রোটন ছাড়া আমার একটা নতুন কণিকার সৃষ্টি হলো। তখন সেই কণিকাটা বুঝতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটাই আমাদের আগে থেকে আন্দাজ করা নিউট্রন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আগের পেজে আবার ব্যাক করি। তাহলে নিউটন সম্পর্কে 1920 সালে জেমস চ্যাডউইক আবিষ্কার করে। এটা কি হয়? এটা মূলত ছিল বেরিলিয়ামের সাথে যখন তিনি আলফা কণা বিক্রিয়া দেয়, সেখান থেকে কার্বন আর নিউট্রন নির্গত হয়। এই নিউট্রনটাই হচ্ছে আমাদের পরবর্তীতে নিউট্রন। এরপর নিউটনের ব্যাপারটা কি? নিউটনের একটা ছোটো জিনিস মনে রাখা লাগবে, নিউটনের ভেদনযোগ্যতা প্রোটন এবং ইলেকট্রন থেকে অনেক বেশি। নিউটনের ভেদনযোগ্যতা প্রোটন ও ইলেকট্রন থেকে বেশি। ওকে, নিউটনের ভেদনযোগ্যতা প্রোটন এবং ইলেকট্রন থেকে বেশি। আর কি কি কথা আছে? আর আছে হচ্ছে, দেখি আর কোনো কিছু বাদ দিলাম কিনা। ঠিক আছে, আমরা যা যা পড়া দেখা ছিল পড়ে ফেলছি। নিউটনের চার্জ, ইয়েস, নিউটনের কোনো চার্জ নেই, মানে নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউটনের ভর, এটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নিউটনের ভরের ব্যাপারের জন্যই তো এত কিছু হলো, তবে নিউটনের অবশ্যই ভর আছে। নিউটনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻²4 গ্রাম। ক্লিয়ার? ওকে, এটা একটু বড় করে দিই, হ্যাঁ, এটা ছোট ছোট লাগতেছে হয়তো। এখন তো বুঝতে সমস্যা হবে না। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমাদের নিউটনের মেইন কথাবার্তা। তাহলে আমরা ইলেকট্রন পড়লাম, প্রোটন পড়লাম, নিউটন পড়লাম। এখন আমরা সব কিছুর একটা সামারি একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের একক নিয়ে আজকে কিছু কথাবার্তা বলা লাগবে, আমরা একক নিয়ে বলবো। এর আগে আমরা আরও কিছু জিনিসপাতি দেখি। তাহলে চলো, তাহলে প্রথমে দেখবো হচ্ছে আমাদের পরমাণুর মূল কণিকাগুলা। পরমাণুর মূল কণিকা, এরপর সেই পরমাণুগুলোর প্রকৃত ভর, প্রকৃত চার্জ, এরপর আপেক্ষিক ভর, আপেক্ষিক চার্জ। এই জায়গাতেই একটা সবচেয়ে বড় সমস্যা হয়, বা তোমরা আসলে আপেক্ষিকটা চিন্তা করতে পারো না। দেখো তো, আপেক্ষিক জিনিসটা আসলে কি? আপেক্ষিক জিনিস হচ্ছে যেই জিনিসটা তোমার পক্ষে ডিল করা কিছুটা কঠিন, সেই জিনিসটাকে আমরা এমন কোনো একটা ভাবে প্রকাশ করার চেষ্টা করি যেন যে জিনিসটার মানে আপেক্ষিক মানে কি জানো, কোনো একটা কিছু সাপেক্ষে চিন্তা ভাবনা করা। যেমন কেউ কেউ একজন ভালো স্টুডেন্ট, যেমন অনেকে হচ্ছে, যেমন ঢাকায় তোমরা শহরে অনেকে চলে আসছো, একটা জিনিস অনেক ভালো ফিল করবা তোমরা যারা নটরডেম, হলিক্রস বা ভিকারুন্নেসা, বা শুধুমাত্র এরা না, ঢাকার যে কোনো ভালো ভালো কলেজ, এমনকি অনেক জায়গার অনেক ভালো ভালো কলেজ, সেটা গ্রামগঞ্জে হতে পারে, সেটা যে কোনো জেলায় হতে পারে। তোমরা যখন যাবা একটা জিনিস ফিল করবা, তোমরা অনেকেই নিজস্ব নিজস্ব জেলার বা নিজস্ব উপজেলা, নিজস্ব স্কুলের ফার্স্ট বয় ছিলা।
সেই ফার্স্ট বয় থেকে সেই ফার্স্ট বয় তোমাকে এখন তখন কেন ধরা হতো, বা তোমাকে সেই গ্রামের বেস্ট স্টুডেন্ট বা অনেক মেধাবী স্টুডেন্ট ধরা হতো, কারণ তোমার সাপেক্ষে যাদেরকে ভাবা হইতেছে তুমি তাদের থেকে ভালো স্টুডেন্ট। সেই স্টুডেন্টটা তুমি যখন ঢাকায় আসবা দেখবা যে মানে তুমি হয়তো বা ফ্রন্ট লাইনেই নাই, বা তুমি হয়তো বা আসলে যাদেরকে নিয়ে অনেক বেশি পরিমাণে কথা বলা হয় তুমি হয়তো তাদের কাতারেই নাই। কেন? তোমার আপেক্ষিকটা চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন সেই গ্রামের স্টুডেন্টদের সাথে আপেক্ষিক ছিলা তখন তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলা, বাট তোমার যখন সেই সাপেক্ষটা চলে আসে ঢাকার বড় বড় স্কুল বড় বড় কলেজের স্টুডেন্ট, তখন কিন্তু তোমার আসলে আসল পরিচয়টা পাওয়া যায়। যে জিনিসটা অ্যাডমিশন টেস্ট অনেক বেশি লক্ষ্য করা যায়। গ্রামের প্রত্যেকটা ফার্স্ট বয় বা কোনো একটা জেলা শহরে উপজেলা শহরের প্রত্যেকটা ফার্স্ট বয় কি অ্যাডমিশন অনেক ভালো করে? তা না কিন্তু, কারণ সেখানে সাপেক্ষ ব্যাপারটা চলে এসে পড়ে। আচ্ছা, অনেক গল্প করলাম। তাহলে এখানে আপেক্ষিক কোনটা? এখানে আপেক্ষিক ধরা হয় আসলে প্রোটনের সাপেক্ষে। আপেক্ষিক বা প্রোটনের সাপেক্ষে আমরা এই জিনিসগুলার ভর দেখব আর হচ্ছে চার্জ দেখব। তাহলে এগুলো কিন্তু প্রকৃত না, এগুলো হচ্ছে আপেক্ষিক। এরপর সবশেষে আমরা এই জিনিসটার ভর আবার দেখব, বাট ইমিউতে। চলো আমরা সবগুলা দেখি। আর আজকে আশা করতেছি এর মাঝখানে এর মাধ্যমে আমরা না এরপর একক রূপান্তর করবো, এরপর আমরা আমাদের ক্লাস শেষ করবো। তো মূল কণিকা কোনগুলো? প্রোটন আছে আমাদের 1 1, ইলেকট্রন আছে আমাদের -1 0, নিউট্রন আছে আমাদের 1 0 নিউট্রন। ওকে, প্রকৃত ভর কত? প্রোটনের প্রকৃত ভর আমরা পড়ছি, সেটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম। ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻31 গ্রাম। এই না গ্রাম হলে তো 28 হবে, তাহলে 28 গ্রাম। এরপর 1.675 সামান্য বেশি ইন্টু 10⁻24 গ্রাম। এটা হচ্ছে নিউটনের জন্য। কেজিতে রূপান্তর করাও ঠিক একইভাবে তোমরা করে ফেলবা। প্রকৃত চার্জ, এর প্রকৃত চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম, অথবা 4.8 ইন্টু 10⁻10 ESU। অনেকে মনে হতে পারে ভাই ইএসইউটা কি? ইএসইউর পরিচয় আমরা দিব, একটু অপেক্ষা করো। এর পরবর্তীতে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম, অথবা এটা হচ্ছে কুলম এককে কুলম, অথবা -4.8 ইন্টু 10⁻10 ESU। আর এটার কোনো রকম প্রকৃত চার্জ নাই। এরপর আসলে ভরের ক্ষেত্রে, ভরটা কি করা হয়েছে? প্রোটনের ভিত্তিতে করা হয়েছে। প্রোটনের ভিত্তিতে করলে তো প্রোটনের ভর 1ই হবে। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। প্রোটনকে প্রোটন দিয়ে ভাগ করলে প্রোটনের ভর 1, প্রোটনকে প্রোটন দিয়ে ভাগ করলে প্রোটনের চার্জও +1। এরপর ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরকে প্রোটন দিয়ে ভাগ করার পর দেখা গেছে যে আসলে ইলেকট্রনের ভরটা খুবই কম। ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1/1837, কিছু কিছু জায়গায় 1/1840, এটা খুব একটা ম্যাটার করবে না, 37 বা 40। শুধুমাত্র তুমি এই অ্যারাউন্ড ফিগারটা মনে রাখলেই হবে, 1/1837। আর এর চার্জ হচ্ছে প্রোটনের চার্জ দিয়ে ভাগ করে দাও -1। এর ভরের কথা যদি বলি প্রায় কাছাকাছি, এর জন্য প্রোটনের ভর দিয়ে ভাগ করলে 1, চার্জ তো এর নাই। এখন এএমইউ, এর ভরটা এএমইউ এককে। প্রোটনের ভর এএমইউ এককে হচ্ছে 1.0073 এএমইউ। ইলেকট্রনেরটা হচ্ছে, আমি দেখে দেখে বলি, হ্যাঁ আমারও মনে নেই, 0.000548 এএমইউ। নিউটনের কথাটা যদি বলি সেটাও হচ্ছে 1.0087 এএমইউ। ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাই এএমইউর সাথে তো পরিচিত না। দেখো তোমরা এখানে অনেক কিছুর সাথে পরিচিত না। প্রথমত এএমইউ এটা কিছুটা কিছুটা হয়তো পরিচিত, আজকে আমরা আরেকটু ভালো করে জানবো। এরপর ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটার সাথেও কিন্তু তোমরা একেবারেই পরিচিত না। চলো তাহলে আমাদের কিছু একক রূপান্তর এখন জানা থাকা উচিত। চলো আমরা কিছু একক রূপান্তর দেখে ফেলি। বেশি বড় হয়ে গেছে। একক রূপান্তর, চলো কিছু একক রূপান্তর এখন আমরা দেখি। ওকে, তাহলে দেখি আমরা এসআই একক দেখবো এবং হচ্ছে সিজিএস এর এককটা দেখবো। তাহলে সবার আগে দেখি এসআই, এরপর দেখি সিজিএস। লেন্থ, লেন্থের এসআই একক কি? এসআই একক হচ্ছে মিটার। সিজিএস এর এসআই একক কি? এটা হচ্ছে সেন্টিমিটার। এরপর মাস, ভর, ভরের ক্ষেত্রে তোমার এসআই এককটা হচ্ছে কেজি এবং সিজিএস তোমার এককটা হচ্ছে গ্রাম।
তারপর মাস গেল, লেন্থ গেল, মাস গেল, এরপর কি আছে? এরপর আমরা টাইমে তো দুটো ক্ষেত্রে সমান সমানই। ওয়ালাইকুম আসসালাম উম্মে উমারা। এরপর ফোর্সের কথাটা যদি বলি, এইটার একক এসআই একক এটা হচ্ছে নিউটন, বাট এখানে হচ্ছে ডাইন। ওকে। এরপর আর কি আছে? ওয়ার্ক বা কাজ, এইটার একক আমরা জেনে জানি জুল, এসআই এককে, বাট এখানে এককটা হচ্ছে আর্ক বা আর্জ। আমি দুই রকমের উচ্চারণই দেখছি। ক্লাস আমাদের শুরু হয়েছে হচ্ছে 6টার সময়। এটা হচ্ছে সেকেন্ড অধ্যায় বা গুণগত রসায়ন চ্যাপ্টারটা। আজকে প্রথম ক্লাস হচ্ছে আমাদের। আর আমাদের গ্রুপটা হচ্ছে কিছুক্ষণ পর আমি হচ্ছে দিয়ে দিব যে আমাদের কোন গ্রুপে মূলত ক্লাসটা হচ্ছে। এই ক্লাসটা মূলত হচ্ছে আমাদের HSC 26 কেমিস্ট্রিতে নেই মিস্ট্রি সাইকেল 1। আচ্ছা, তারপর ওয়ার্কের একক আমরা দেখলাম এসআই এককে জুল এবং সিজিএস হচ্ছে আর্ট, এবং এই কোর্সটা আমি এবং রাহাত ভাই দুজন মিলেই পরিচালনা করবো ইনশাআল্লাহ। তারপর চার্জের একক কি? চার্জের একক এসআইতে হচ্ছে কুলম এবং সিডিএস এটার একক হচ্ছে ইএসইউ। আর কিছু বাকি আছে না? এই কয়টা জানলেই চলবে। তাহলে লেন্থ মিটার, সেন্টিমিটার, কেজি, গ্রাম, সবগুলো দেখা লাগবে না। অন্তত প্রথম দুটো দেখি কি তুমি আন্দাজ করতে পারছো না যে আসলে মিটারটা সিজিএসি থেকে তুলনামূলক বড় একক? যেমন একটা মিটার হচ্ছে এত বড়, অর্থাৎ এসআইতে মিটার হচ্ছে ধরো এরকম বড় একটা একক। সেন্টিমিটার কি খুবই ছোট একটা জিনিস নিয়ে গঠিত। কেজিও ঠিক একইভাবে অনেক বড়, সিডিএসি জিনিসটাকে ক্ষুদ্র। অর্থাৎ এসআই এর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা কিন্তু মূলত আমরা ইয়েতে হিসাব করতেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর ক্লাস হচ্ছে একক রূপান্তর। এই যে তোমাদের কিছু একটু অপেক্ষা করো, আমি ফুল জিনিসটা হচ্ছে আবার রিভিউ দিব তোমাদের, যে কী নিয়ে পড়ছি বা কী নিয়ে পরবর্তীতে পড়া হবে। তাহলে আমরা কি দেখলাম? এখান থেকে আমরা এখন এককের রূপান্তরগুলো দেখে নিই। 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। 1 কেজি ইজ ইকুয়াল টু 1 কেজি, এটা হচ্ছে 1000 গ্রাম। এর মানে বুঝতে পারছো যে অবশ্যই এসে এককটা তুলনামূলক বড়। এই জিনিসগুলো পরেরগুলোতে কাজে লাগবে। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ টাইম। এরপর ওয়ার্ক, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্ক। ওয়ালাইকুম আসসালাম। এরপর 1 কুলম, এটা হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ। চলো এখন মজার কয়েকটা কাজ করি। তোমরা যারা অনেকে আসছো, একটু মজার কয়েকটা কাজ করি আমরা। প্রথমত ইলেকট্রনের চার্জ আমরা কী আকারে জানতে পছন্দ? ইলেকট্রনের চার্জ বের করি আমরা। ইলেকট্রনের চার্জ কত জানি? ইলেকট্রনের চার্জ আমরা জানি হচ্ছে 1.6 ইন্টু মাইনাস 1.6 ইন্টু 10⁻19 কুলম। আমি কুলম্বে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি এটাকে ইউএসইউ এককে প্রকাশ করি। হ্যাঁ, কারণ কি আমার এসআই এককে কুলম, বাট সিজিএস একক হতে ইএসইউ। চলো ইএসইউ এই এককে প্রকাশ করে দেখি কীভাবে প্রকাশ করব। আমাদের যে কুলম যেটা আছে 1.6 ইন্টু 10⁻19, এটাকে যদি আমি কী দিয়ে গুণ করবো? 3 ইন্টু 10⁹ দিয়ে গুণ করলে ইএসইউ পেয়ে যাবো। তাহলে 3 ইন্টু 10⁹ দিয়ে গুণ করে দেখো তো কী আসে। ঠিক আছে, এটা গুণগত রসায়নের ক্লাস। তাহলে ইলেকট্রনের চার্জটা কুলম্বে ছিল, আমি এটা ইএসইউতে নিতে যাচ্ছি। 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। তাহলে এত কুলম সমান এত ইন্টু 3 ইন্টু 10⁹ ইএসইউ। তুমি বের করে দেখো এটা আসে কত আসবে। তাহলে আমি ক্যালকুলেটর করে তোমাদের দেখাবো না, আমার আশেপাশে হয়তো ক্যালকুলেটর নাই। তাহলে এটা আসবে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ। এরপর আমরা প্লাঙ্কস ধ্রুবক পড়ছিলাম, তাই না? প্লাঙ্কস কনস্ট্যান্টের কথা যদি বলি, এইচ এর মান কত ছিল? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা কিসে? এসআই এককে। আমি জুলটাকে রাখতে চাচ্ছি না, আমি এটাকে সিজিএসে নিব, আর্গে নিব। তখন কি করব? সেকেন্ড তো সেকেন্ড সব জায়গায়। তাহলে 6.626 ইন্টু 10⁻34, এই জুলটাকে আর্গে নেওয়ার সূত্রটা কি? 10⁻7 দিয়ে গুণ করা। তাহলে 10⁻7 দিয়ে গুণ করে নিলে কি হয়ে গেল? এটাকে আর্গ সেকেন্ড। তাহলে এটার মান কি? এটার মান হচ্ছে এখন 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। এখন মনে করতে পারো যে ভাইয়া এটা হচ্ছে কেন দিচ্ছি? এটা দেওয়ার রিজনটা হচ্ছে তোমাদের এই মানগুলো সহ মুখস্থ রাখতে হবে। এই মানগুলা তোমার এই এককটাও যেমন মনে রাখতে হবে, তোমাকে ঠিক একইভাবে এই এককটাও মনে রাখতে হবে। কেননা এই অন্তত গুণগত রসায়নে তোমাকে দুইটা এককই মনে রাখতে হবে। এই এককটাও মনে রাখতে হবে, তোমাদের এই এককটাও মনে রাখতে হবে। ওকে। এরপর আরও কিছু আছে, সেটা হচ্ছে এগুলা জানো তোমরা, যে 1 জুল ইজ ইকুয়াল টু কত? 0.24 ক্যালোরি সমান 0.24 ক্যালোরি। এটা সমান আবার 10⁻7 আর্জ। তার মানে যে কোনো মতে যদি তোমার আর্জ আর ক্যালোরি সম্পর্কে বের করা লাগে, তুমি সেখান থেকেও বের করতে পারবা। ক্লিয়ার? এরপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রোভোল্ট।
1 ইলেকট্রোভোল্ট সমান কত কুলম্ব বা কত জুল মনে আছে? ইলেকট্রোভোল্ট এটা একটা এনার্জি, এনার্জি একক কী হবে? অবশ্যই জুল হবে। তাহলে 1.6 × 10⁻19 কুলম্ব। এটা তোমরা জানতা? কে জানতা? সরি কুলম্ব কেন, জুল। 1 ইলেকট্রোভোল্ট এটা কিন্তু একটা কাজের একক। কিউ ইজ ইকুয়াল টু ইভি। তোমরা এখন না জানলেও তোমরা যখন সেকেন্ড পেপার পড়বা স্থির তরি, সেখানে তুমি কিউ ইজ ইকুয়াল টু ইভি এই সূত্রটা দেখবা। কিউ হচ্ছে যে কোনো কিছু চার্জ, তোমার ইলেকট্রনের চার্জ ইন্টু বিভব শক্তি। ইলেকট্রনের চার্জ আর বিভবকে গুণ করলে সেই কিউ এর মানটা পাওয়া যায়। তাহলে কি অবশ্যই এটা একটা ওয়ার্কের একক তো অবশ্যই জুল হবে। এখন আমি এটাকে জুলে রাখতে চাচ্ছি না, কি বানাতে চাই? আর্গে বানাতে চাই। তাহলে কী করবো? 1.6 × 10⁻19কে আমি আর্গ দ্বারা গুণ করবো। কত হয়? 10⁻7 দ্বারা। এখন আমার আর্গ হয়ে গেল। তাহলে জিনিসটা হচ্ছে 1.6 × 10⁻12 আর্গ। তাহলে আমাদের কী কী মনে রাখতে হবে? আমাদের এই লাইনটা মনে রাখতে হবে। বাহ, খুবই সুন্দর একটা চিত্র হয়ে গেছে আসলে। এই লাইনটা মনে রাখতে হবে। আর হচ্ছে এই যে এই আর্গ মানে বিভিন্ন এককগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর এককের কনভার্সনগুলো তো হচ্ছে আমাদের জানা লাগবে। এরপর আমরা আবার মানে ফার্স্ট পেপারে তো আমার আর কোনো একক নতুন করে পড়তে হবে না, মানে এরকম এককের রূপান্তর পড়তে হবে না। আবার পড়তে হবে তোমার যাই হচ্ছে সেকেন্ড পেপারে। তো আমরা ফার্স্ট পেপারে যতগুলো একক প্রয়োজন আমরা সবগুলো একক এর মধ্যে লিখে দিছি। সে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্টস, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। একটা ছোট্ট একটা প্রশ্ন করে তোমাদেরকে, দেখি তোমরা পারো কিনা। 1 নিউটন এটা ফিল করতে পারো? ভাই 1 নিউটন কতটুকু বা 2-3 নিউটন কতটুকু এটা ফিল করতে পারো? হ্যাঁ, এটা আমি নিজে সৃষ্টি করিনি। এটা হচ্ছে চমক ভাইয়ের একটা ভিডিও থেকে দেখছিলাম। চমক হাসান ভাইয়া যে আছে, তোমরা চিনবা, অনেকে সবাই চিনবা, উনি ম্যাথমেটিশিয়ান লেজেন্ড। ওনার একটা ভিডিওতে দেখছিলাম উনি আমাদেরকে 1 নিউটন ফিল করাইছিল। এখন উনি এই জিনিসটা ফিল করাইছিল একটা রাঁধুনি গুঁড়া মশলার প্যাকেট দিয়ে। আমার এখন আশেপাশে নাই তো আমি ফোনটা দিয়ে ফিল করে, হ্যাঁ, যে ফোনে তোমাদের ক্লাস নিচ্ছিলাম। এই ফোনটা হচ্ছে 200 গ্রাম। আমি তোমাকে বলি এই ফোনটা যে আমি ধরে আসি, তোমাদের সবার যাদের নিজস্ব ফোন আছে, জেনারেলি ফোনগুলো 160 গ্রাম থেকে 200 গ্রামের মধ্যেই হয়। তাহলে যাদের সবার ফোন আছে, ফোনটাগুলো তোমরা এইভাবে ধরো। এইভাবে ধরার পর তুমি যে পরিমাণে ওয়েট অনুভব করতেছো সেটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 নিউটনের কাছাকাছি। 200 গ্রামের ফোন হলে তুমি 2 নিউটন ফোর্স অনুভব করছো। ভাই এটার সাথে ওইটার কী সম্পর্ক দেখি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এমজি, সরি ডাব্লিউ না, এফ। ফোর্স ইজ ইকুয়াল টু কি? এমজি। এভাবেই তো তুমি 1 নিউটন পাইতে চাও। এখন তোমার ফোনটা যদি বা রাঁধুনি গোড়া মশলা যে 100 গ্রামের প্যাকেটগুলো আছে, 100 গ্রামের প্যাকেট ধরে তাহলে 100 × 10⁻3 এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট। আর অভিকর্ষ তখন হচ্ছে 9.8। গুণ করে দেখো কত আসে। গুণ করে আর দেখলে আসে হচ্ছে 0.98 নিউটন। এর মানে এটা প্রায় 1 নিউটনের কাছাকাছি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা খুব ভালো লাগে, কিছু জিনিস সুন্দর করে ফিল করতে বা মজাই লাগে। এটাই গেল। তা আজকে আমরা আমাদের পড়াশোনা এটুকু পর্যন্ত স্টপ রাখছি। আগামীকাল দিন থেকে আমরা কী পড়বো তোমাদেরকে বলি। ও আরেকটা জিনিস বলা হয় না, A1 এর কথাটা বলা হয় না, আচ্ছা সমস্যা নেই। এমইউ নিয়ে আমরা কালকে অনেক ডিল করবো। তো আগামীকাল থেকে আমরা পড়বো মূলত একটা পরমাণু, নিউক্লিয়ন সংখ্যা, এই বিষয়গুলো নিয়ে জানবো। পরবর্তীতে আপেক্ষিক পারমাণবিক ভর এগুলো জানবো আমরা, আইসোটোপ এই বিষয়গুলো জানবো, এবং বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এগুলোর আমরা সামগ্রিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো।